সদ্য বিয়ে করা বরের পাশে নিজের প্রাক্তন প্রেমিককে দেখে হতভম্ব হয়ে যায় নিধি। নিধিকে এভাবে অপ্রস্তুত চোখে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে অয়ন। নিধিকে আরও অবাক করে দিয়ে অয়ন নিধির দিকে তাকিয়ে ফারিসকে বলল, দোস্ত, ভাবি তো হেপি কিউট। অয়নের কথা শুনে ফারিসের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। এতে অবশ্য নিধি অবাক হয়নি, কারণ নিধিকে যখন ফারিসের দাদা দাদি দেখতে গিয়েছিল তখনই সে বুঝতে পেরেছে এই ছেলেটা কতটা অহংকারী স্বভাবের। সবাইকে আরও অবাক করে দিয়ে ফারিস সবার মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার একটা মিটিং আছে, যা করার তাড়াতাড়ি করো তোমরা। বলেই ফারিস নিধিদের বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসল। ফারিসের এমন কাণ্ডে বাড়িতে উপস্থিত সবাই কানাঘুষা শুরু করে দেয়। নিধির ফুপি নিধির সৎমাকে খোঁচা দিয়ে বললেন, কি ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েছো তুমি? বিয়ের দিন নাকি ছেলের মিটিং আছে? ভাবা যায় এসব? এই ছেলে কিভাবে আমাদের নিধিকে সুখে রাখবে ভাবি? নিধির ফুপির কথা শুনে নিধির সৎমা বেশ রাগান্বিত গলায় বলেন, আমার দায়িত্ব ছিল তোমার ভাইয়ের মেয়েকে বিয়ে দেওয়া, সে দায়িত্ব আমি পালন করেছি। আর শোনো, ছেলেটার কোনো কিছুর অভাব নেই। আশা করি তোমার ভাইয়ের মেয়ের কোনো অসুবিধা হবে না ওদের বাড়িতে। বলেই নিধির সৎমা রুমে চলে যায়। নিধির মায়ের কথা শুনে নিধির চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। নিধির ফুপি এসে তার ঘাড়ে হাত রেখে বললেন, সবকিছু ঠিক হয়ে যাবে মা। ফারিসের দাদা দাদি অনেক ভালো মনের মানুষ, তোকে তারা তোর মায়ের থেকেও বেশি ভালো রাখবে, আমার বিশ্বাস আছে। নিধি তার ফুপির কথা শুনে তাচ্ছিলর হাসি হেসে বিড়বিড় করে বলল, যার সাথে সারা জীবন থাকবো সেই যদি আমাকে মেনে না নেয়, তাহলে সুখে থাকা তো বিলাসিতা সেখানে। নিধির অসমাপ্ত কথা কারোর কানে পৌঁছায়নি। ফারিসের দাদিমা নিধির কাছে এগিয়ে এসে বললেন, ফারিসের কথায় কিছু মনে করো না নাতবো, ও একটু এমনই। এখন চলো, বাড়ি যেতে হবে তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। ফারিসের দাদির কথা শুনে নিধি একবার ভালো করে নিজের বাড়িটার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। অদ্ভুত হলেও সত্যি, নিধির মা তাকে শেষবার বিদায় দিতেও রুম থেকে বের হয়নি। আসবেই বা কেন? নিধি যে তার মায়ের জন্য একটা আপদ ছিল। তবুও নিধি তার মায়ের প্রতি কৃতজ্ঞ। নিজের মেয়ে না হয়েও যে তার জন্য এত কিছু করেছেন তিনি। ফারিসের দাদু নিধিকে ফারিসের গাড়ির কাজ সামনে নিয়ে গিয়ে বললেন, তুমি আর ফারিস এই গাড়িতে করে আসো, অয়ন আর আমি তোমার দাদি অন্য গাড়িতে করে আসছি। বলেই ফারিসের দাদু গাড়ির দরজা খুলে দেয়। নিধি গাড়িতে উঠে চুপ করে বসে আছে। ফারিস সেদিকে না তাকিয়ে নিধিকে কিছুটা ধমকের সুরে বলল, সিট বেল্ট বাঁধার কথা বলে দিতে হবে? উফ, কারো কোনো সময়ের প্রতি সচেতনতা নেই। ফারিসের কথা শুনে নিধি তাড়াহুড়ো করে সিট বেল্ট বাঁধতে গিয়ে ব্যর্থ হয়। ফারিস বেশ বিরক্তি নিয়ে নিধির কাছে এসে সিট বেল্ট বেঁধে দেয়। গাড়ি তার আপন গতিতে চলছে। নিধি আর ফারিসের মধ্যে নীরবতা বিরাজ করছে। নিধি এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে, তার প্রচুর মাথা ব্যথা করছে। নিধি ভয়ে ফারিসকে বলতেও পারছে না যে সে জার্নি করতে অতটা অভ্যস্ত না। নিধিদের বাসা থেকে ফারিসদের বাড়িতে যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। মাত্র 30 মিনিট হলো গাড়িতে আছে তারা। এর মধ্যেই নিধি অসুস্থ হয়ে পড়ল। তীব্র মাথা ব্যথার কারণে মনের অজান্তেই নিধি ফারিসের ঘাড়ে মাথা রাখল। হুট করে ফারিসের ঘাড়ে নিধি মাথা রাখায় ফারিস জোরে গাড়ি ব্রেক করে। ফারিসের করা কাজে নিধি নিজেই লজ্জা পায়, সাথে কিছুটা ভয় পায় সে। এখন আবার ফারিসের ধমক খেতে হবে তাকে। সমস্যা কি তোমার? শান্তিতে কোনো কাজও করতে দিবে না? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখানে আমাকে পৌঁছতে হবে, তাড়াতাড়ি জানো না তুমি? ফারিসের কথা শুনে নিধি কিছুটা কেঁপে ওঠে। তীব্র ভয় নিয়ে সে ফারিসকে মিনমিন করে বলে, আমার জার্নি করার অভ্যেস নেই, তাই মাথা ব্যথা করছে। তোমার মাথা ব্যথা করছে তো আমি কি করব? তোমার সমস্যা হচ্ছে? তাহলে গাড়ি থেকে নেমে যাও, বসে আছে কেন? ফারিসের কথা শুনে নিধির চোখ বেয়ে পানি পড়তে থাকে। সে তাড়াতাড়ি চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ে। নিধিকে কাঁদতে দেখে ফারিস চোখ থেকে সানগ্লাস খুলতে খুলতে বলে, মেয়েদের প্রতিটি সেরাতেই ন্যাকামিতে ভর্তি। বলেই ফারিস গাড়ি থেকে নেমে পড়ে। ফারিস গাড়ি থেকে নামার পরেও নিধি গাড়ি থেকে নামে না। এটা দেখে ফারিস গাড়ির সামনে এসে নিধিকে বলল, আমি কি গাড়িতে বসে থাকার জন্য গাড়ি থামিয়েছে, নাকি বসে বসে প্রেম করার জন্য? গাড়ি থেকে নামবে নাকি এভাবে সারা রাস্তা আমার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যাওয়ার ইচ্ছে আছে? ফারিসের কথা শুনে নিধি চোখের পানি মুছে বলল, আমি ঠিক আছি, আপনার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। নিধির কথা শুনে ফারিস তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। তবুও নিধির কোনো হেলদোল না দেখে ফারিস বেশ বিরক্ত হয়ে সেই স্থান ত্যাগ করে।
কিছুক্ষণের মধ্যে ফারিস একটা ঠান্ডা পানির বোতল আর কিছু আচার এনে নিধির পাশে রেখে গাড়ি স্টার্ট দেয় আবার। নিধি সেদিকে না তাকিয়েই সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। হঠাৎ করে গাড়ি ব্রেক করায় নিধির ঘুম ভেঙে যায়। ফারিস গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, নামো, অফিসে যাব। বাসায় যাও তুমি। ফারিসের কথা শুনে নিধি গাড়ি থেকে নেমে যায়। নিধি নেমে যেতেই ফারিস গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। ফারিসদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে নিধি। দাঁড়িয়ে আছো কেন নাতবু? বাড়ির ভেতরে আসো। ফারিসের দাদুর কথা শুনে নিধি তার দিকে তাকায়। নিধির মলিন মুখখানা দেখে ফারিসের দাদু তাকে সান্ত্বনা দিয়ে বলেন, জন্মের সময় মাকে হারিয়েছে, তার কয়েক বছর পর ওর বাবাও চলে গিয়েছিল আমার অবুঝ ফারিসকে রেখে। বাবা মায়ের শাসন না পেয়ে বড় হয়েছে তো, তাই একটু খিটখিটে মেজাজের হয়েছে। তুমি চিন্তা করো না নিধি, ও ঠিক হয়ে যাবে। তুমি শুধু ওকে ভালোবেসে একটু আগলে রেখো। আমার ফারিসটা ভালোবাসার পাগল, ছোটবেলা থেকে কারো ভালোবাসা পাইনি তো তাই। ফারিসের দাদুর কথা শুনে নিধি ওনার চোখের দিকে তাকিয়ে বলল, আমি আমার সব দায়িত্ব পালন করার চেষ্টা করব দাদু। নিধির কথা শুনে হাসেন ফারিসের দাদু। তিনি নিধিকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। বাড়ির ভেতরে আসতেই ফারিসের দাদি নিধিকে নিয়ে নিজের রুমে এসে বসেন। আলমারি থেকে একটা কাঠের কারুকাজ করা গহনার বক্স এনে নিধির হাতে দিয়ে বললেন, এটা খুলে দেখো তো কেমন লাগছে। নিধি বক্সটা খুলে দেখে তার ভেতরে একজোড়া স্বর্ণের রুলি বালা রয়েছে। ফারিসের দাদি হেসে বালাজোড়া নিধির হাতে পরিয়ে দিয়ে বলেন, বাহ, দারুণ লাগছে তোমাকে। এটা তোমার উপহার নাতবো। ফারিসের দাদির কথা শুনে সৌজন্যমূলক হাসল নিধি। সালটা যখন 2019, তখন অয়নের সাথে পরিচয় হয় নিধির। নিধি তখন 10ম শ্রেণীতে পড়ত। তখন থেকেই নিধি আর অয়নের প্রণয়ের সূত্রপাত ঘটে। সব কিছু ঠিকঠাকই চলছিল 2 বছর। একদিন হুট করে অয়ন এসে বলল, তোমার মতো এত নিজ ফ্যামিলির মেয়ের সাথে আমার পরিবার কখনো এই সম্পর্ক মেনে নেবে না, তাই আমাকে ভুলে যাও। তোমার জন্য এটাই মঙ্গল। বলেই অয়ন সেদিন নিধিকে ছেড়ে চলে যায়। এতে নিধি প্রচুর কেঁদেছিল। একসময় মনটাকে পাথরে পরিণত করে পরিবারের চাপে বিয়েতে রাজি হয় নিধি। কিন্তু আজ হঠাৎ 3 বছর পর প্রাক্তন প্রেমিককে দেখে অবাক না হয়ে পারল না নিধি। রুমের এক কোণায় দাঁড়িয়ে আনমনে এসব ভাবছিল নিধি। হঠাৎ করে হাতে হ্যাঁচকা টান পড়ায় নিধির সামনে তাকায়। নিধি তার সামনে অয়নকে দেখে কিছুটা রেগে যায়। হাত ছাড়ুন বলছি, এখানে কেউ দেখে ফেলে ব্যাপারটা কিন্তু খারাপ হবে বলে দিলাম। খবরদার আমার থেকে 100 হাত দূরে থাকবেন বলে দিলাম। নিধির কথা শুনে পৈশাচিক হাসি হাসে অয়ন। এখানে কি হচ্ছে এসব? হঠাৎ ক্ষিপ্ত সুরে বলা কথাটা শুনে নিধি আর অয়ন দুজনেই ভয় পেয়ে যায়। ফারিস নিধি আর অয়নের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। ফারিসের কথা শুনে নিধি আর অয়ন দুজনেই নিচের দিকে তাকিয়ে আছে। অয়ন সাহস করে ফারিসকে বলল, আসলে আমি ফারিস অয়নের পুরো কথা না শুনে তার শার্টের কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে বলল, আসলে কি? তোর সাহস হয় কি করে ওর হাত ধরা? অয়ন ফারিসের হাত থেকে নিজেকে কোনোমতে ছাড়িয়ে নিয়ে হন হন করে সেই স্থান ত্যাগ করল। অয়ন চলে যেতেই ফারিস নিধির দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, ভালো করে 4 ঘন্টা হয়নি তুমি বাড়িতে এসছো, আর এখন থেকে তুমি নাটক শুরু করে দিয়েছ। তোমাকে তো আমি ভদ্র ঘরে মেয়ে মনে করেছিলাম। ভদ্র ঘরের মেয়ে বলেই এইসব ব্যবহার সহ্য করে যাচ্ছি। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ না। আমার সাথে তর্ক করতে এসো না, আর এর পরিণাম ভালো হবে না, বলে দিলাম। বলেই ফারিস নিজের রুমে চলে যায়। নিধি আর ফারিসের বিয়ে ঘরোয়াভাবেই হয়েছে। ফারিসের অনুষ্ঠান করার ইচ্ছে নেই, সে বলে দিয়েছে। তাই ফারিসের দাদু রাহাত শিকদার একদম ঘরোয়াভাবে নাতবউকে তাদের বাড়িতে নিয়ে আসেন। রাত প্রায় 11:30 বাজে। নিধি ফারিসের দাদি পারুল বেগমের পাশে বসে আছেন। পারুল বেগম নিধিকে ফারিসের বেডরুমে দিয়ে আসেন। রুমে ঢুকে ফারিসকে কোথাও দেখে না নিধি, তাই নিশ্চিন্তে বিছানার এক কোণায় বসে সে। হঠাৎ করে ওয়াশরুমের দরজা খুলে মাথা মুছতে মুছতে রুমে প্রবেশ করল ফারিস। নিধিকে বসে থাকতে দেখে ফারিস ভ্রু কুঁচকে বলল, এত বড় বাড়ি, অথচ তোমাকে রুমে রেখে থাকতে হবে? অসহ্য। হঠাৎ পুরুষালী কণ্ঠস্বর শুনে নিধি ফারিসের দিকে তাকায়। ফারিসের দিকে তাকিয়ে নিধির সাথে সাথে লজ্জায় চোখ ফিরিয়ে নিচের দিকে তাকিয়ে যায়। নিধির করা কাজে ফারিস নিধির সামনে গিয়ে বলল, এমন রিয়েক্ট করার কি আছে? যাও, কাপড় থেকে টি-শার্ট বের করে দাও। ফারিসের কথা শুনে নিধি মুখ ভেঙচিয়ে বিড়বিড় করে বলল, খাটাস একটা। শাওয়ার নিয়েছে ভালো কথা,
এই জন্য শুধু ট্রাউজার পরে বের হবে কেন? একেবারে টি শার্ট পরে বের হওয়া কি যায় না? আবার বলে এত রিয়াক্ট করার কি আছে? নিধিকে একা একা বিড়বিড় করতে দেখে ফারিস ভ্রু কুঁচকে বলল। ভূতে ধরেছে নাকি? কি বলেছি কানে যায় না তোমার? ফারিসের কথা শুনে নিধি উঠে গিয়ে কাবার থেকে একটা গাঢ় লাল রঙের টি শার্ট বের করে এনে ফারিসের সামনে ধরে। নিধির হাতে লাল রঙের টি শার্টটা দেখে ফারিস নাক সিটকে বলল। দেখে শুনে আমার অপছন্দের টি শার্টটাই বের করেছো, স্টুপিড কোথাকার। ফারিসের কথা শুনে নিধি জোর করে তার হাসি চেপে ধরে রাখে। সে ইচ্ছে করেই লাল রঙের টি শার্টটা বের করে দেয়, তাই সে আর কোনো কথা বলে না। ফারিস নিধির দিকে একবার রক্তিম চোখে চেয়ে নিজেই কাবার থেকে টি শার্ট বের করে পরে নেয়। ফারিস ল্যাপটপ কোলের ওপর নিয়ে বিছানায় বসে বসে কাজ করছে। রাত প্রায় 1টা বাজতে চলছে। এখনও ফারিসের কাজ শেষ হওয়ার কোনো নাম নেই। এদিকে নিধি ঘুমে হেলে পড়েছে। একসময় নিধি নিজের সব ভয়কে একপাশে জড়ো করে বলল। আপনি কি ঘুমোবেন না? নিধির কথা শুনে ফারিস কান থেকে ব্লুটুথ খুলে ভ্রু কুঁচকে বলল। কিছু বলেছো? ফারিসের কথা শুনে নিধি হতাশ হয়। নিধিকে চুপ করে থাকতে দেখে ফারিস ল্যাপটপ বন্ধ করে নিধির সামনে বসে বলল। নাম কি তোমার? ফারিসের কথা শুনে নিধি অবাক হয় প্রচুর। যাকে বিয়ে করেছে তার নামটা পর্যন্ত জানে না। ব্যাপারটা হাস্যকর না? কেন? আপনি জানেন না আমার নাম কি? হুজুর বলেছিল তোমার নাম, কিন্তু ভুলে গিয়েছে। এসব আজেরা জিনিস আমার মনে রাখার মতো সময় মেহরাব ফারিস শিকদারের নেই। নিজের লম্বা নাম মনে রাখার সময় ঠিকই আছে, আপনার যখন আমার নাম মনে রাখার সময় নেই তাহলে আবার জিজ্ঞেস কেন করছেন? নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলল। তর্ক করো না মেয়ে, শান্তভাবে কথা বলছে, তাই আশকারা পেয়ে যাচ্ছ। আমার নামটা লম্বা কে বলেছে তোমায়? যা জিজ্ঞেস করেছে তার উত্তর দাও সুন্দর করে। মানহা ইসলাম নিধি। কোন ক্লাসে পড়ো? অনার্স 2য় বর্ষে। অনেক ছোট তুমি। ফারিসের কথা শুনে নিধি কিছুটা সাহস নিয়ে বলল। আপনার বয়স কত? মানুষ তো এখন বিয়ে করতে গেলে 16 বছরের মেয়ে খোঁজে, সেই হিসেবে আমি তো বুড়োই বলতে গেলে, সেখানে আপনি আমাকে ছোট বলছেন? 28 বছর বয়স আমার, সেই হিসেবে তুমি অনেক ছোট। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। ফারিসকে দেখতে 25 বছরের বেশি বয়সের মনে হবে না। নিধি মনে মনে বলল। আল্লাহ, কে বলবে এই লোকের 28 বছর? এতই যখন সমস্যা তাহলে আমায় বিয়ে কেন করেছেন? আপনি আমাকে বিয়ে না করলে আরো কয়েকদিন শান্তিতে থাকতে পারতাম। নিধির কথা শুনে ফারিস তাকে ধমকের সুরে বলল। কেমন শান্তিতে থাকতে জানা ছিল। বিয়ে করেছি কারণ আমার দাদা দাদির মতে আমি নাকি বুড়ো হয়ে যাচ্ছে, আমার বিয়ে করার বয়স পেরিয়ে যাচ্ছে, আমার নাকি সারা জীবন একাই কাটাতে হবে। তুমি বলো, এসব অপমান কি মেনে নেওয়া যায়? ফারিসের কথা শুনে নিধি তাচ্ছিল্যের হাসি হেসে বলল। আপনাদের কত সুখ, যা চান তাই পেয়ে যান সাথে সাথে। বিয়ে করতে চাইলেন আর আমার পরিবার জোর করে আমাকে আপনার উপর চাপিয়ে দিল, অথচ স্বামী তার স্ত্রীকে যে সম্মানটুকু করে তার একাংশও পাচ্ছি না আমি। নিধির কথা শুনে ফারিস কিছুটা অপমানিত বোধ করে, তাই আর রুমে দাঁড়িয়ে না থেকে ব্যালকনিতে চলে যায় সে। ফারিস রুম থেকে চলে যেতেই নিধি দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় বসে। রুম থেকে নিধি জোরে বলে উঠল। আপনার যখন এতই সমস্যা আমায় নিয়ে, এখন আমি জঙ্গলে গিয়ে থাকবো নাকি? আপনি তো আমায় একদমই সহ্যই করতে পারছেন না। ফারিস ব্যালকনি থেকে বলল। এখানে এসো। ফারিসের কথা শুনে নিধি গুটিসুটি পায়ে হেঁটে ব্যালকনিতে আসলো। নিধি আসতেই ফারিস শান্ত সুরে বলল। মেয়েরা কি চায়, আমার কি না আছে, এতে করে তোমার জীবনটা আনন্দেই কেটে যাবে। তুমি চাইলে পড়াশোনা শুরু করতে পারো, আবার তোমার জন্য সব রকম স্বাধীনতা আছে। তাহলে তুমি কেন বললে আমি তোমাকে সম্মান করি না? আমার ধন সম্পদ কম নেই নিধি, মানুষের জীবনে এটাই সবচেয়ে মূল্যবান। তুমি শুধু আমাকে একটু একা থাকতে দাও। ফারিসের কথা শুনে নিধি হতাশ সুরে বলে। মেয়েরা চায় তাদের স্বামী তাদের একটু কেয়ার করুক, সম্মান করুক, একটু সময় দিক। টাকার পেছনে ঘুরে ঘুরে মানুষের জীবন থেকে ভালোবাসা জিনিসটা হারিয়ে গেছে প্রায়। তুমি যাই বলো, দিন শেষে সবাই চায় টাকা পয়সা। তুমি দেখো না নাকি যে মেয়েরা টাকার জন্য আঙ্কেলে বসে লোকদের বিয়ে করছে? এমন জেনারেশনে বাস করছি আমরা। তুমি পয়সা কামাও তো লোকে তোমাকে সম্মান দিবে, তোমার পয়সা আছে তো লোকে তোমার পায়ে জুতা পরিয়ে দিতেও রাজি হয়ে যাবে। ভালোবাসা বলে যে একটা শব্দ আছে, সেটা আপনি টাকার পেছনে ছুটে ভুলেতে বসেছেন। আপনি টাকার পেছনে ছুটে মানুষ থেকে রোবটে পরিণত হচ্ছেন, মিস্টার মেহরাব ফারিস শিকদার।
নিধির জোর গলায় বলা কথা শুনে ফারিস রেগে নিধির দিকে এগিয়ে আসতে নিতেই নিধি পিছিয়ে যায়। পিছনে ঘুরে হাঁটতে গিয়ে নিধির পা মচকে পড়ে যেতে নিলেই ফারিস তাড়াতাড়ি নিধিকে শক্ত করে জড়িয়ে ধরল। ছাড়ুন আমায়। নিধির কথা কানে পৌঁছাতেই হুঁশ ফিরে ফারিসের। ফারিস তাড়াতাড়ি নিধিকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। নিধি ব্যালকনিতে আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে যায়। অনেক রাত হয়েছে। নিধি আর 7-5 না ভেবে ফারিসের বিছানায় শুয়ে পড়ল। ক্লান্ত প্রকৃতি, চারদিকে নীরব নিস্তব্ধ। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে ফারিস। বাহিরের মৃদু আলোয় বোঝা যাচ্ছে আকাশে মেঘ জমেছে। যে কোনো সময় শহর জুড়ে মুষলধারা বৃষ্টি নামতে পারে। ফারিস অধীর আগ্রহে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টির অপেক্ষা করছে। একসময় ফারিসের ধৈর্যের বাঁধ ভাঙল, তবুও বৃষ্টি এলো না। তাই ফারিস আর ব্যালকনিতে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসে। রুমে এসে নিজের বিছানায় নিধিকে শুয়ে থাকতে দেখে প্রচুর বিরক্ত হয় ফারিস। এক প্রকার রাগ নিয়ে ফারিস নিধিকে ঘুম থেকে টেনে তুলতে গিয়ে দমে যায়। একদম নিষ্পাপ বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে নিধি। ফারিসের আর সাহস হলো না এই সুন্দর মুহূর্তকে নষ্ট করে দেওয়ার। এদিকে ফারিসেরও প্রচুর ঘুম পাচ্ছে। সকালে উঠে আবার অফিসে যেতে হবে। তাই এক প্রকার বিরক্ত হয়ে ফারিস কাউচে গিয়ে শুয়ে পড়ল। জানালার গ্রিল পেরিয়ে সকালে স্নিগ্ধ নরম আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় নিধির। পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে বাহির থেকে। নিধি আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায়। বাহিরে বের হতেই পারুল বেগমের সাথে দেখা। নিধি পারুল বেগমকে সালাম দিয়ে বলল, আমাকে কি করতে হবে দাদিমা? নিধির কথা শুনে পারুল বেগম আহাম্মকের মতো তার দিকে চেয়ে আছে। নিধির কথা বুঝতে পেরে পারুল বেগম নিধিকে ধমক দিয়ে বললেন, আমি কি তোমাকে কাজ করার জন্য আমার নাত বউ করে এনেছি নাকি? পারুল বেগমের কথা শুনে নিধি সৌজন্যমূলক হাসি হেসে বলল, আমার এসবে অভ্যাস আছে দাদিমা, আমি সব কাজই করতে পারি। আমাদের বাড়িতে থাকতেও তো আমি সবই করতাম। আর বাড়ির বউদের কাজই হলো রান্নাবান্না করা, সবার যত্ন নেওয়া। নিধির কথা শুনে পারুল বেগম মৃদু হেসে বললেন, বাড়ির বউদের দায়িত্ব যদি থাকে সবার যত্ন নেওয়ার, তাহলে তার যত্ন নিবে কে? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না মেয়ে, আমিও তো এই বাড়ির বউ। সমস্যা নেই দাদিমা, আমি সবার জন্য নাস্তা বানাই প্লিজ। বলেই নিধি রান্নাঘরে চলে যায় নাস্তা তৈরি করার জন্য। পারুল বেগমও হতাশ চোখে নিধির কাজ দেখছেন। সকাল 8:30 বাজে। নিধি রান্নাঘর থেকে সব খাবার এক এক করে এনে ডাইনিং টেবিলের ওপর সাজিয়ে রাখে। রাহাত শিকদার আর পারুল বেগম ডাইনিং টেবিলে এসে বসেন। নিধির চোখ শুধু ফারিসকেই খুঁজছে। অতঃপর অপেক্ষার ইতি টেনে কিছুক্ষণের মধ্যেই নিচে নামলো ফারিস। একদম অফিসের জন্য তৈরি হয়েই নিচে নেমেছে ফারিস। ফারিসকে দেখে রাহাত শিকদার চোখ কপালে তুলে বললেন, আজকের দিনও তোমাকে অফিস যেতে হবে দাদু ভাই? লোকে কি বলবে বলো তো? রাহাত শিকদারের কথা শুনে ফারিস রুষ্ট হয়ে বলল, লোকে কি বলেছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। লোকেদের দয়াতে থাকছি না আমি, নিজের যোগ্যতার বলে আমি এত দূর এসে পৌঁছেছি। মানুষের কথা শুনলে তো আর এত দূর আসতে পারতাম না আমি। তাই বলে তুমি বিয়ের পরের দিনই অফিসে যাবে? মেয়েটা কি ভাববে বলো তো তুমি? রাহাত শিকদারের কথা শেষ হতেই নিধি আঁক বাড়িয়ে বলল, সমস্যা নেই দাদু, ওনার যেহেতু কাজ আছে তাই ওনার কাজে আমার হস্তক্ষেপ না করাই উচিত। রাহাত শিকদার বুঝতে পেরেছে, এমনভাবে মাথা দুলাল। তিনি আবারও বললেন, নাস্তা করে নাও দাদু ভাই। রাহাত শিকদারের কথা শুনে ফারিস খেতে বসে। নিধি সবাইকে খাবার দিয়ে এসে ফারিসের পাশে দাঁড়ায়। নিধি ফারিসের প্লেটে পরোটা দিতে যেতেই ফারিস তাকে বাধা দিয়ে বলল, এসব তেলযুক্ত খাবার আমি খাই না, তোমার জানা নেই? আর এসব খাবার কে বানিয়েছে? ফারিসের ধমক খেয়ে নিধি মিনমিন করে বলল, আমি তো কালকেই আপনার বাড়িতে এসেছি, তাই জানবো কি করে? জানলে তো আপনার জন্য অন্য খাবার বানাতাম। ফারিস হোঁচট খেল। সে তো ভেবেছে এই খাবার কোনো হেল্পিং হ্যান্ড বানিয়েছে, তাই এত চেঁচামেচি করছে। এই খাবার তুমি বানিয়েছো? ফারিসের শান্ত গলায় বলা কথা শুনে নিধি স্বস্তির নিঃশ্বাস ফেলল। জি হ্যাঁ। নিধির কথা শুনে ফারিস হাত ঘড়ি দেখে। দেরি হয়ে যাচ্ছে এমন ভাব করে সে বলল, দেরি হয়ে যাচ্ছে, বানিয়ে যখন ফেলেছো তখন তাড়াতাড়ি খেতে দাও। ফারিসের কথা শুনে নিধির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে পরম আবেশের সাথে ফারিসের প্লেটে খাবার বেড়ে দেয়। খাবার খাওয়া শেষ করে ফারিস তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সারাদিন কেটে যায়, কিন্তু নিধিদের বাড়ি থেকে কেউ আসে না তাকে নিতে। নিধি ভেবেছে হয়তো তার সৎমা সব ব্যবধান ভুলে গিয়ে হলেও তার কাছে ছুটে আসবে, কিন্তু নিধিকে ভুল প্রমাণিত করে তার বাড়ি থেকে কেউ আসে না। আর এতে নিধির একটু খারাপ লাগলেও
পরক্ষণে সব খারাপ লাগাকে একপাশে রেখে ফারিসের জন্য অপেক্ষা করতে থাকে সে। অয়নের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর নিধি তো ঠিক করে ফেলেছিল আর বিয়েই করবে না। পুরো পুরুষ মানুষের ওপর থেকেই তার বিশ্বাস উঠে যায়। যেখানে অয়ন নিধিকে ছাড়া কিছুই বুঝতো না, সেখানে সেই অয়ন এসেই তার সাথে ব্রেকআপ করে ফেলে। এতে তো মন ভাঙ্গারই কথা। কিন্তু ফারিসের সাথে বিয়ে হয়েছে মাত্র একদিন হয়েছে। এই একদিনেই ফারিসের জন্য নিধির মনে আলাদা একটা জায়গা তৈরি হয়েছে। একেই হয়তো বলে স্বামী স্ত্রী পবিত্র সম্পর্ক, যা না চাইতেও ভালোবাসায় রূপান্তর হয়। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে নিধি রুম থেকে বের হয়ে সদর দরজাটা খুলে দেখে ফারিস এসেছে। নিধি একবার ফারিসকে ভালো করে পরখ করে নেয়। মুখে রক্তিম বর্ণ ধারণ করেছে ফারিসের। মনে হচ্ছে কোনো কারণ নিয়ে অনেক রেগে আছে। নিধিকে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিসের মেজাজ আরও খারাপ হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকবে নাকি সরবে? আজের সময় থাকলেই মানুষ বাহিরের ব্যক্তিকে ঘরে ঢুকতে না দিয়ে দরজার সামনেই দাঁড়িয়ে থাকে। ফারিসের ধমক খেয়ে নিধি দরজার সামন থেকে সরে দাঁড়ায়। নিধি সরে যেতেই ফারিস হন হন করে রুমে চলে যায়। নিধিও ফারিসের পিছন পিছন রুমে আসে। রুমে এসে নিধি অবাক হয়ে যায়। পুরো রুম এলোমেলো হয়ে আছে। ফারিসের দেখা কোথাও মিলে না। তাই নিধি চুপচাপ রুম গোছানো শুরু করলো। ফারিস ব্যালকনি থেকে রুমে এসে আবার সব গোছগাছ দেখে নিধির দিকে তাকায়। নিধির দিকে তাকিয়ে মায়া হলেও ফারিস নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। ফারিস নিধির কাছে গিয়ে তার হাত চেপে ধরে বলল, তুমি কি নাটক করছো আমাদের পরিবারের সাথে? ফারিসের কথা শুনে নিধি তো পুরো অবাক হয়ে যায়। নিধির রেগে আঙ্গুল তুলল এবার। কি বলছেন আপনি? বিয়ে হয়েছে থেকে আপনার অত্যাচার সহ্য করছি আমি। আমাকে কি আপনি পুতুল পেয়েছেন নাকি যে যখন তখন এসে আমার উপর রাগ ঝাড়তে পারবেন? আমার কি মন বলতে কিছু নেই নাকি যে আমার খারাপ লাগবে না? ফারিস নিষ্পৃহ। নিধির হম্বি তম্বি তার গায়ে লাগেনি। ফারিস চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, অয়ন তোমার পূর্ব পরিচিত না? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? ফারিসের কথা শুনে নিধি পুরো চুপসে যায়। মুহূর্তের মধ্যে স্বর পাল্টে এলো নিধির। যেটার ভয় কালকে থেকে পাচ্ছিল সেটাই ঘটেছে অবশেষে। ফারিস আর নিধি দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। নিধিকে এখনও চুপ করে থাকতে দেখে ফারিস এবার প্রচুর রেগে যায়। ফারিসকে রেগে যেতে দেখে ঘাবড়ে যায় নিধি। বিভ্রান্তিতে লুটোপুটি খেয়ে নিধি বলল, কি বলছেন আপনি? বুঝতে পারছো না কি বলছে? ফারিসের কথা শুনে নিধি নিভু সুরে বলল, না। নিধির কথা শুনে ফারিস হুট করে নিধির এক বাহু টেনে ধরল। ফারিসের কাজে হতভম্ব হয়ে যায় নিধি। ডোন্ট আন্ডার এস্টিমেট মি নিধি। যা বলছি তার উত্তর দাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নিধি বুঝতে পারল ফারিস সত্যিটা না জেনে তাকে আর ছাড়ছে না। নিধি নিভু সুরে বলতে শুরু করলো, আমি যখন 10ম শ্রেণীতে পড়তাম তখন অয়ন আমার পেছন পেছন ঘুরতো, সারাদিন আমায় ইমপ্রেস করার চেষ্টা করতো। তখন বয়স আমার কতই বা ছিল। অয়নের এসব পাগলামো দেখে আর কি করতে পারলাম না, তাকে না করতে পারলাম না। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি আমি তখন। সব কিছু ঠিকঠাকই চলছিল 2 বছর। কোনোদিন মনে হয়নি ও আমায় ছেড়ে চলে যাবে। কোনোদিন কোনো বাজে প্রস্তাবও দেয়নি আমাকে অয়ন, যার জন্যে ওর প্রতি আমি আকৃষ্ট হতে থাকি আরও বেশি। একদিন হঠাৎ অয়ন এসে কোনো কারণ ছাড়াই আমার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। আমি বুঝতেও পারিনি আমার কি দোষ ছিল যে ও আমার সাথে ঝগড়া করছে। ঝগড়ার শেষ প্রান্তে সে আমাকে বলে আমার মতো এত নিজ ফ্যামিলির মেয়েকে তার পরিবার নাকি মেনে নেবে না, তার সাথে আমি যেন আর যোগাযোগ না করি, সেও আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না। এসব বলে সেদিন অয়ন চলে যায়। তখন আবেগ হয়তো আমার নিয়ন্ত্রণে ছিল, তবে আমি ধ্বংসের শেষ প্রান্তে ছিলাম। বলেই থামে নিধি। কি হয়েছে তারপর? অর্ধেকগুলো থেমে যাচ্ছে কেন? রাতে কি খাবার খাওয়ানি? ফারিসের কথা শুনে নিধি অবাক চিত্তে ফারিসের দিকে তাকায়। শুরু থেকে শেষ পর্যন্ত সবই তো বলেছি আমি। ফারিসের ব্যাকুল চিত্ত হতাশ হলো। ফারিস চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, আমি সব কিছুই জানি মেয়ে, আমার কাছে সব সত্যি বলো, আমি কিছু বলবো না তোমাকে। নিধি এবার একটু রেগে যায়, কিছুটা চেঁচিয়ে বলল, কি আজব, সব কিছুই তো বলেছি, আমি আপনার থেকে কি লুকাবো আর? নিধির কথা শুনে ফারিস সজোরে নিধির গালে থাপ্পড় দিয়ে বলল, অহনের সাথে রাত কাটাস নি তুই? কি মনে করেছিস আমি কিচ্ছু জানতে পারবো না? আমাকে তো রাতেই বোকা মনে হয়। নিধি বিস্ময়বহ। সে কল্পনাও করেনি ফারিস তাকে চর মারবে, তাও আবার ভুল কিছু শুনে। নিধির আর কিছু জানার আগ্রহ রইল না। টলমলে পায়ে হেঁটে নিধি ব্যালকনিতে চলে যায়। নিস্তব্ধ নিশ্চুপ হয়ে আছে চারদিকে।
কোনো সারা শব্দ নেই কোথাও। বাহিরের দমকা হাওয়ায় চুল উড়ছে নিধির। আকাশে মেঘেরা পাল্লা দিয়ে চলছে। বিষাদের নীরবতা যখন চারদিক জুড়ে, আচমকা ফাঁস হতে কেউ একজন নিধির চোখের পানি মুছে দিয়ে বলল, মিথ্যে বলা আমার একদম পছন্দ না মেয়ে। সত্যটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তাই তো আমি এসেই তোমাকে জিজ্ঞেস করেছি সব। ফারিসের কথা শুনে নিধি তার দিকে ফিরে তাকায়। নিধি অবলীলায় বলল, আমি প্রথমেই বলেছি অয়ন আমাকে কখনো কোনো বাজে প্রস্তাব দেয়নি, সেখানে আমরা কিভাবে রাত কাটাবো? আপনার কি আমাকে এতই খারাপ মনে হয়? এসব আপনাকে কে বলেছে? নিরুত্তর ফারিস নিষ্পলক চেয়ে থাকে। কিছুক্ষণ আগে করা কাজের জন্য ভিতরে ভিতরে দুমটে মুচড়ে যাচ্ছে সে। অফিসে যাওয়ার পরই অয়নের বয়ান শুরু হলো। নিধি তাকে ঠকিয়েছে, নিধির সাথে তার ঘনিষ্ঠ সময় কেটেছে, আরও কত কি। এসব শুনেই ফারিস আর রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। বাইরের কাউকে নিয়ে এসব বললে ফারিস হয়তো চুপ করে থাকত, কিন্তু তার ব্যক্তিগত জীবনের সাথে জুড়ে থাকা মানবীকে নিয়ে এসব বলাতে ফারিস চুপ করে থাকতে পারেনি। অয়নের সাথে তো এসব নিয়ে রাগারাগি হয়েছেই, আবার বাসায় এসে নিধির কাছ থেকে সত্যিটা জানতে চায় সে। তখন অয়নের রাগ সব নিধির ওপরে উঠায় ফারিস। ফারিসকে চুপ করে থাকতে দেখে নিধি বলে, খাবার দিচ্ছি, খেতে আসুন নিচে। নিধির কথা শুনে এক মুহূর্তের জন্য নিধির ওপর থেকে সব বিরক্তি দূর হয়ে যায় ফারিসের। একটু আগে কি খারাপ ব্যবহারটা না করেছে সে নিধির সাথে, অথচ কি সুন্দর নিধি সব কিছু ভুলে এখন তাকে খেতে ডাকছে। নিধি ডাইনিং টেবিলের ওপর খাবার এনে রাখে। ফারিস এসে চেয়ার টেনে বসল। নিধি ফারিসকে সযত্নে খাবার বেড়ে দেয়। খাবার বেড়ে দিয়ে নিধি রুমের দিকে পা বাড়ায়। নিধি, ফারিসের মুখে নিজের নাম শুনে চকিতে পেছন ফিরল নিধি। অবাক হয়ে বলল, কিছু লাগবে? খেতে আসো। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। ফারিস কি করে জানলো সে খাবার খায়নি? নিধির কল্পনার মধ্যে এক বালতি জল ঢেলে দিয়ে ফারিস নিধিকে ধমক দিয়ে বলে, খেতে ডেকেছে, শুনছো না? সব কিছু নিয়ে তোমার উপর এত চেঁচামেচি করতে হয় কেন আমাকে? সোজা কথা হজম হয় না তোমার? ফারিসের ধমক খেয়ে চুপসে যায় নিধি। নিধি মিনমিন করে বলল, সারাদিন আপনার ধমক খেয়ে তো পেট ভরে যায়, খাবার খাওয়ার আর কি প্রয়োজন? কিছু বলেছো? না না, কি বলবো আমি? আমি কি কিছু বলতে পারি নাকি? নিধির কথা শুনে ফারিস তার দিকে চোখ পাকিয়ে তাকায়। তা দেখে নিধি তাড়াতাড়ি এসে চেয়ার টেনে ফারিসের পাশে বসে পড়ল। অয়ন তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তাকে আটকাতে চাওনি কেন? ফারিসের কথা শুনে থমকে যায় নিধি। মানুষ নাকি তার বউয়ের কাছ থেকে প্রাক্তনকে না আটকানোর গল্প শুনতে চায়। কি অদ্ভুত স্বামী তার। কথায় আছে না, ভাগ্যে না থাকলে সাধ্যের মধ্যে থাকা প্রিয় জিনিসটাও হারিয়ে যায়, তেমনই আর কি। ফারিস বুক ভাঙ্গা শ্বাস ফেলল। নিধির কথাটা কঠিন হলেও সত্যি, যেটার বাস্তব প্রমাণ সে নিজেই। অয়নকে এখনো ভালোবাসো? জীবনে কেউ আমাকে আমার মতো করে বোঝেনি, কি হবে আর মিছে মায়ায় জড়িয়ে থাকে। নিধির কথা বলার ধরনে থতমত খেয়ে যায় ফারিস। সে বুঝতে পেরেছে নিধি কথাটা তাকেই ইঙ্গিত করে বলেছে, তাই কথা ঘুরানোর জন্য বলে, এসব তুমি রান্না করেছো? হ্যাঁ। ও, তাই তো বলি, এত বাজে খাবার তো বাড়ির কেউ বানায় না। ফারিসের কথা শুনে নিধি হতবিহ্বল হয়ে যায়। সবাই তার রান্নার অনেক প্রশংসা করে, সেখানে ফারিস একথা বলছে। রান্না মজা হয়নি তো খাচ্ছেন কেন? নিধির কথা শুনে ফারিস খাওয়া থামিয়ে দিয়ে বলল, ক্ষুধা লেগেছে, খাবো না? ফারিসের কথা শুনে নিধি আর কিছু বলে না। ফারিস খাবার খেতে খেতেই বলল, শোনো মেয়ে, আমার বাড়িতে তুমি আমার বউ হয়ে এসেছ, তোমার সাথে আমারও মান সম্মান জুড়ে আছে। তোমার জন্য সেটা যেন নষ্ট না হয় বলে দিলাম। অয়নের থেকে 10 হাত দূরে থাকবে। তোমাকে ওর কাছাকাছি দেখলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই বলে দিলাম। শুধু কি আপনার সম্মান নষ্ট হবে বলে ওর থেকে দূরে থাকতে বলছেন, নাকি জেলাস? নিধিকে মাঝপথে থামিয়ে দিয়ে ফারিস চোখ রাঙ্গিয়ে বলল, যা বলেছি তাই করবে, তর্ক করো না। ফারিসের কথা শুনে মন খারাপ হয়ে যায় নিধির। আপনি একটু আগে যে নরম কণ্ঠে কথা বলেছেন, আপনাকে তাতেই মানায়, এত কঠোর মানুষও আপনাকে মানায় না। নিধির কথা শুনে ফারিস তাচ্ছিল্যর হাসি হেসে বলল, কেউ আর এমনি এমনি কঠোর হয়ে যায় না, তীব্র আঘাত পেতে পেতে একটা সময় মনটা পাথরে পরিণত হয়। বলেই ফারিস হাত ধুয়ে রুমে চলে যায়। আর নিধি বসে বসে ফারিসের বলে যাওয়া কথাটার কারণ খুঁজছে। দুশ্চিন্তায় প্রবল পীড়ায় পিষ্ট হয়ে আছে নিধির অবুঝ মন। অয়ন যে তার সংসারে ঝামেলা তৈরি করার জন্য এসব করেছে, সেটা বুঝতে আর বাকি রইল না নিধির। এখনো ঘুমাচ্ছ না কেন? আমাদের বাড়িতে আবার জোর টোর আসে না যে তোমাকে রাত জেগে পাহারা দিতে হবে।
তরাক করে বাম পাশটায় ইতস্তত নজরে তাকালো নিধি। ফারিসকে তার পাশে দেখে কিছুটা অবাক হয় সে। নিধি ফারিসের কথাকে তোয়াক্কা না করে মুখ ফিরিয়ে নিজের গায়ের ওড়না ঠিক করতে করতে বলল। আপনি জেগে আছেন কেন? নিধির পাল্টা প্রশ্ন শুনে ফারিস নিধির দিকে অবাক চোখে চেয়ে বলল। দিন দিন তুমি মুখোমুখি অনেক তর্ক করছো। তুমি কি ইচ্ছে করে আমার মধ্যে থাকে হিংস্র রূপটাকে জায়গায় তুলতে চাও? আমি তো তোমার সাথে শান্তভাবেই কথা বলতে চাই। ফারিসের কথা শুনে নিধি মুখ ভেঙচিয়ে বলল। আপনি শান্তভাবে কথা বলেনই বা কখন? যখনই কথা বলেন মনে হয় পাশের বাসায় ঝগড়া লেগেছে। এত জোরে জোরে হুম্বিতম্বি করেন আপনি। নিধির কথা শুনে ফারিস হাসবে নাকি রাগ করবে বুঝতে পারল না। সে নাকি শান্তভাবে কথা বলতে পারে না। ফারিস রুষ্ট হয়ে বলল। আমার সাথে ভালোভাবে চলবে তো ভালো ব্যবহার পাবে, বাঁকাভাবে চলতে গেলে এর পরিণাম খুব খারাপ হবে, এই বলে দিলাম। তোমার সাথে ভালোভাবে কথা বলেছি বলে ভেবো না তোমার সব ভুল আমি ফুল ভেবে ক্ষমা করে দেব। ফারিসের কথা শুনে নিধি তাচ্ছিল্যর হাসি হেসে বলল। সবাই শুধু আমার উপরে অকারণেই চেঁচামেচি করে, কেউ আমায় বুঝতে চেষ্টা করে না। আমাকে বুঝতো শুধুমাত্র অয়ন। কখন আমার মন খারাপ, কি করলে আমার মন ভালো হবে, সব দিকে খেয়াল রাখতো সে। আফসোস। নিধির পুরো কথা শেষ হওয়ার আগেই ফারিস হুঙ্কার দিয়ে বলল। বাইরের লোকের কথা আমাকে বলো না। আমি আর 10 জন ছেড়ে যাওয়া মানুষের মতো আলগা দরদ দেখাতে পারবো না। নেক্সট টাইম যদিও ছেলের কথা তোমার মুখে শুনে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমাকে রাগিও না তুমি। অয়ন যখন তোমাকে এতই ভালোবাসতো, এতই কেয়ার করতো, তাহলে ছেড়ে গেছে কেন? ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। নিজের কথার জালে নিজেই জড়িয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে নিধি নিভু সুরে বলল। সবকিছু সবার ভাগ্যে থাকে না, বাদ দিন। কোথায় ঘুমাবো? কালকে নাকি আপনি আমার জন্য ঘুমোতে পারেননি। আমি কি অন্য রুমে গিয়ে ঘুমাবো? বিয়ে করেছি কোন রুমে ঘুমানোর জন্য? এত বড় একটি বিছানা হয়েছে রুমে, দুজন দুই পাশে ঘুমালেই হবে, মাঝখানে কোলবালিশ দিয়ে দেব। নিধি বিস্মিত হয়ে বলল। আপনি মানুষ একজন, কিন্তু এত রকমের কথা কিভাবে বলেন এক মুখে? আমি আপনাকে যত দেখছি ততই যেন নতুন করে চিনছি। ফারিস দীর্ঘশ্বাস ফেলল। আজ পর্যন্ত কেউ তাকে বুঝতে পারেনি। সবাই শুধু তার বাহিরের রাগারাগি টুকুই দেখেছে। ভিতরে যে তার একটা কোমল প্রাণ রয়েছে সেটা কেউই বুঝতে চেষ্টা করে না। এটা ভেবেই আফসোস ফারিসের। সে খুব করে একটু সুখে থাকতে চায়, পুরনো সব কিছু ভুলে মুভ অন করতে চায়, কিন্তু কেউ তাকে বুঝতে চেষ্টা করে না সে আসলে কি চায়। তর্ক করো না মেয়ে, যা বলছি তাই করো। ফারিসের কথা শুনে নিধি আর দাঁড়িয়ে থাকে না ব্যালকনিতে। সে রুমে এসে বিছানায় দুপাশে সমান জায়গা রেখে কোলবালিশ মাঝখানে দিয়ে দেয়। ফারিস রুমে এসে অবাক হয়ে যায়। ফারিস একটা লম্বা শ্বাস নিয়ে বলল। কত ডিস্টেন্স মেনটেন করে বিছানা তৈরি করেছে এই মেয়ে। নিধি কিছু না বলে ফারিসের কথা শুনে অপরিবর্তিত কঠোর মুখাবয়ব দেখে ভয় পেয়ে যায় সে। চোখ বুজে লম্বা শ্বাস ফেলল নিধি। মাঝে মাঝে নেওয়া কিছু সিদ্ধান্ত জীবনকে কোথায় নিয়ে যায় মানুষের। এই যে ফারিসের আগে আরও পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে, অথচ সে সব পাত্রপক্ষকে বিনা কারণে নাকচ করে দিয়েছে। ফারিসের বেলায় নিধি আর কোনো অজুহাত দিতে পারেনি। তার মা এক প্রকার জোর করেই বিয়ের কথা পাকাপোক্ত করে ফেলে ফারিসের পরিবারের সাথে। ভাবনার জগতে হারিয়ে গেছে ভাবনা কুমারী। ফারিসের কথা শুনে হুঁশ ফিরে নিধির। ফারিসের খোঁচা দিয়ে কথা শুনে মাঝে মধ্যে হেসে ফেলে নিধি। হয়েছে, এবার লাইটটা একটু অফ করে দাও, একটু ঘুমাই। অনেকদিন শান্তিতে ঘুমাতে পারি না। বলেই ফারিস বিছানায় গা এলিয়ে দেয়। নিধিও বাধ্য মেয়ের মতো উঠে গিয়ে লাইট অফ করে দিয়ে এসে শুয়ে পড়ল। সকালে স্নিগ্ধ নরম আলো চোখে পড়তেই ঘুম ভাঙে নিধির। সে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে যায় সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করার জন্য। ব্রেকফাস্ট তৈরি করে নিধি এক এক করে সব ডাইনিং টেবিলের ওপর এনে সাজিয়ে রাখল। হঠাৎ নিধির নজরে আসে সোফায় বসে থাকা অয়নের দিকে। অয়নকে দেখে নিধি কিছুটা ভয় পেয়ে যায়। না জানি আবার কি গন্ডগোল করতে এসেছে অয়ন। নিধিকে অবাক করে দিয়ে অয়ন তার দিকে এগিয়ে আসে। নিধি ঘাবড়ে গেল। অয়ন ভ্রু উঁচিয়ে বলল। এত ভয় পাওয়ার কি আছে জানেমান? আমি তো তোমার সেই ভালোবাসার অয়নি নাকি? এত ভয় পেলে চলবে? নিধি আগের চেয়েও ইতস্তত বোধ করছে। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছে। দেখুন, আপনি এখানে কোনো ঝামেলা করবেন না। আপনি আমাকে ছেড়ে গিয়েছেন, আমি আপনাকে বাধা দিইনি। আপনি আপনার মতো সুখে থেকেছেন, এখন আমাকে একটু ভালো থাকতে দিন প্লিজ। নিধির কথা শুনে অয়ন হো হো করে হাসতে হাসতে বলল। তুমি দেখো ওখানে আপনি হয়ে গেলাম আমি। ভয়ে নিধির চোখ ছলছল করে উঠল। কে না কে দেখে ফেলে সেই ভয়ে। ফারিস দেখলে তো তার আর রক্ষে নেই। আরে অয়ন যে, কখন এসেছো তুমি?
হঠাৎ রাহাত শিকদারের কথা শুনে ভড়কে যায় নিধি। পরক্ষণে বুঝতে পারল পরিস্থিতি স্বাভাবিকই আছে। নিধি যেন হাঁপ ছেড়ে বাঁচল। অফিসের একটা কাজ ছিল দাদু, ফারিসের সাথে একসাথে বেরিয়ে যাব, সেজন্য এসেছি। আচ্ছা, এসেছো যখন নাস্তা করেই যেও। নিধি, সবাইকে খাবার দাও তো। রাহাত শিকদার আর অয়ন গিয়ে চেয়ার টেনে বসেন। এর মধ্যে পারুল বেগমও চলে আসেন। নিধি সবাইকে খাবার বেড়ে দিয়ে অয়নের পাশে যায় তাকে খাবার দিতে। খাবার দেওয়া শেষ করে নিধি চলে যেতেই অয়ন তার পা বাড়িয়ে দেয় নিধির দিকে। নিধি সেটা খেয়াল না করেই হেঁটে যেতে নিতেই পড়ে যেতে নেয়। আচমকা একজোড়া হাত এসে নিধিকে আগলে নেয়। ভয়ে নিধি চোখ বন্ধ করে ফেলে। নিজেকে কারো বাহুবন্ধনে আবদ্ধ দেখে চোখ মেলে তাকিয়ে ফারিসকে দেখে ভড়কে যায় নিধি। এদিকে ফারিস এসে নিধিকে ধরে ফেলাতে অয়ন রক্তিম চোখে তাকিয়ে আছে তাদের দিকে। নিজের করা বোকামির জন্য নিজেরই আফসোস হচ্ছে তার। সে তো চেয়েছে নিধিকে ফারিসের কাছ থেকে দূরে সরাতে। তার ফাঁদ উল্টো ঘুরে নিধি আর ফারিস আরও কাছাকাছি চলে এসেছে। আরে নিধি, দেখে চলবে তো, তোমার কোথাও লাগেনি তো? অয়নের দিকে রক্তিম চোখে তাকিয়ে শান্ত গলায় কথাটা বলল ফারিস। এদিকে ফারিসের এত শান্তশিষ্ট আচরণ নিধি যেন ঠিক হজম করতে পারল না। ফারিস সেসব পাত্তা না দিয়ে নিধিকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। ফারিস নিজেও নিধির পাশের চেয়ারে টেনে বসল। ফারিস যত্ন সহকারে নিধির প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলল, খাবার খেয়ে ওষুধ খেয়ে নিও ব্যথার। ফারিসের একের পর এক চমক যেন নিতেই পারছে না নিধি। একটু অন্যমনস্ক হয়েই ফারিসের কথায় সায় মিলায় সে। অয়ন, তোর কোনো কাজ আছে নাকি রে? ফারিসের কথা শুনে হুঁশ আসে অয়নের। নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অয়ন বলল, অফিসের একটা কাজের ব্যাপারে কথা বলতে এসেছি। অফিসে যাবি না তুই? না রে, আজকের অফিস যাব না। তোর ভাবিকে নিয়ে একটু বাইরে বের হব, কিছু কেনাকাটা করার ছিল। আর আমি না তোকে বলেছি আমার কাজের ব্যাপারে তুই আর কোনো কষ্ট না করতে? আমি আমার অফিসে অনেক কর্মচারী রেখেছে, তোর তো এক্সট্রা কষ্ট করার দরকার নেই নাকি? ফারিসের কথা শুনে হেসকি উঠে যায় নিধির। ফারিস তাড়াতাড়ি পানি ঢেলে নিধির মুখের সামনে ধরল। নিধি পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি পান করে। ফারিস নিধিকে আলতো ধমক দিয়ে বলল, তোমাকে কতবার বলেছে একটু সাবধানে থাকবে, কেন আছে তুমি আমার কথা শোনো না, কে জানে। ফারিসের হঠাৎ এত পরিবর্তন দেখে নিধি সহ ফারিসের দাদা দাদিও হতভম্ব হয়ে যায়। শুধু অয়নই জ্বলছে ফারিস আর নিধির কথাবার্তা শুনে। রাহাত শিকদার সোফায় বসে বসে খবরের কাগজ পড়ছেন। তিনি নিধিকে উদ্দেশ্য করে বললেন, ফারিস ডেকেছে, তাড়াতাড়ি যাও, নয়তো আবার রেগে যাবে নাতবু। রাহাত শিকদারের কথা শুনে নিধি তার হাতের কাজ শেষ করে রুমে আসে। রুমে এসে নিধি পুরো অবাক হয়ে যায়। ফারিস একদম রেডি হয়ে বসে আছে। অফিসে যাবেন? নিধির কথা শুনে ফারিস ভ্রু উঁচিয়ে তার দিকে তাকায়। হ্যাঁ, আমি তো অফিসে পাঞ্জাবি পরেছি, স্টুপিড কোথাকার। ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। নিধি কণ্ঠ শৃঙ্খে তুলে বলল, এভাবে বলার কি আছে? ফারিস ছোট্ট শ্বাস ফেলে বলল, খাবার টেবিলে বলেছি না শপিংয়ে যাব, এখন রেডি হনি কেন? নিধির মাথার ওপর দিয়ে গত হচ্ছে সব। কিছুই বুঝতে না পেরে নিধি ফারিসের দিকে তাকিয়ে আছে। যে ছেলে বিয়ের দিনও মিটিং মিস দেয় না, সেই ছেলে নাকি অফিসে না গিয়ে তাকে নিয়ে শপিংয়ে যাবে। নিধির মনের অবস্থা বুঝতে পেরে ফারিস বিস্তর শ্বাস ফেলে বলল, অয়নকে কোনো প্রকার সাইড দেওয়া যাবে না। ওর মনে কি চলছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। ওকে যেহেতু বলে ফেলেছে আজকে তোমাকে নিয়ে বেরোবো, তার দেরি করো না, রেডি হও। নিধি চুপ করে রইল। নিধিকে চুপ করে থাকতে দেখে ফারিস মিইয়ে গেল ফের। গলায় গম্ভীরতা বজায় রেখে ফারিস বলল, যা বলছি তাই করো, আমার আর সহ্য হচ্ছে না তোমার এই খাটতারামিগুলো। আমি এগুলো পছন্দ করি না, তুমি সেসবই করছো। তুমি কেন সকালে অয়নকে খাবার দিতে গিয়েছো? আমাকে রাখিও না, পুরনো ভুলগুলো কিন্তু আমি ভুলিনি। ফারিসের কথার অন্তজাল থেকে বাঁচতে নিধি তাড়াতাড়ি রেডি হতে চলে যায়। ফারিস আর দাঁড়িয়ে না থেকে গাড়িতে গিয়ে বসল। মিনিট 15-র মধ্যেই নিধি বাড়ি থেকে বের হয়ে গাড়ির দিকে এগিয়ে আসছে। ফারিস নিধির দিকে চোখ তুলে তাকায়। পার্পেল কালারের একটা কুর্তি পরেছে নিধি, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো সাইডে সিথি করে খোলা। এতেই মারাত্মক সুন্দর লাগছে নিধিকে। এই প্রথম ফারিস নিধির দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নিধিকে দেখে নিজের অজান্তেই ফারিসের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। আসছেন কেন? নিধির কথা শুনে হুঁশ ফেরে ফারিসের। সে গাড়ি থেকে বের হয়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। নিধি আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসল। নিধি গাড়িতে উঠতেই ফারিস গাড়ি স্টার্ট দেয়। মাঝ রাস্তায় ফারিসকে হঠাৎ করে গাড়ি থামাতে দেখে নিধি তার দিকে অবাক চোখে তাকায়।
নিধি কিছু না বলেই ফারিস গাড়ি থেকে বের হয়ে একটা দোকানে ঢোকে। নিধি অসহায় দৃষ্টিতে ফারিসের যাওয়ার পানে চেয়ে আছে। এই লোক কখন কি করে বোঝাই মুশকিল। 2 মিনিটের মধ্যেই ফারিস আবার গাড়িতে এসে বসে। নিধির দিকে ফারিস একটা মাস্ক বাড়িয়ে দিয়ে বলল। মাস্কটা পরে নাও। নিধি ভ্রু উঁচিয়ে বলল। কি দরকার মাস্ক পরার? মাস্ক পরলে আমার দম বন্ধ হয়ে আসে। নিধির কথা শুনে ফারিস চটে গিয়ে বলল। মাস্ক পরতে বলেছি মানে তুমি পরবে। নিধি গাল ফুলিয়ে ফারিসের হাত থেকে মাস্কটা নেয়। নিধিকে গাল ফুলিয়ে থাকতে দেখে ফারিস খুব ধীর স্থিরভাবে বলল। অয়নে যাচ্ছে আমাদের সাথে, তাছাড়া বাইরে কত মানুষ থাকবে। ফারিসের কথা শুনে নিধি কিছু বলল না। সে নীরব দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। অয়নের সাথে একদম কথা বলবে না তুমি। নিধি সন্তর্পণে মাথা নাড়ল। সে মহাচিন্তিত কণ্ঠে বলল। অয়নকে সাথে নেওয়ার কি খুব দরকার ছিল? নিধির কথা শুনে বিরক্ত হয় ফারিস। আমি কি করব না করব সেটা কি তোমার থেকে অনুমতি নিয়ে করতে হবে? ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। তার আর কোনো কথা বলার সাহস হয় না। নিধিকে চুপ করে থাকতে দেখে ফারিস রুষ্ট সুরে বলল। অয়ন আমার জানের দোস্ত, তাকে দেখাতে হবে না আমি আমার বউকে কতটা ভালোবাসি, আমরা কতটা সুখে আছে, সেটা দেখে অয়নের থেকে খুশি কেউ হবে না, আমি শিওর। বলেই বাঁকা হাসে ফারিস। নিধি ফারিসের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। এসব করা কি খুব বেশি দরকার? পুরনো ক্ষতকে জাগিয়ে তুলতে চান আপনি? ফারিস দৃঢ় কণ্ঠে বলল। আমি তো শান্তভাবেই সবার সাথে চলতে চেয়েছি, অয়নে তো আমাকে রাগিয়ে দিয়েছে। আমি তো প্রথমে ওর সাথে এসব করতে চাইনি। অয়ন বুঝে গেছে আমাদের সম্পর্কটা আর 10টা সাধারণ দম্পতির মতো না, তাই তো আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে সে। এখন তাকে বোঝাতে হবে যে আমাদের সম্পর্কটা একদম স্বাভাবিক আছে। তাছাড়া অয়ন নিজে থেকেই তো আমাদের সাথে যেতে চেয়েছিল। ফারিসের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে নিধি। সে বিরস মুখে বলল। সবকিছু যখন এতই বোঝেন তাহলে নাটক না করে আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করে নিলেই তো হয়। নিধির কথা শুনে ফারিস জোরে গাড়ি ব্রেক কষে। ফারিস বিস্তর শ্বাস ফেলে বলল। বুঝবে না তুমি। বলেই ফারিস গাড়ি থেকে নেমে নিধিকেও নামতে বলে। নিধি বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নেমে পড়ল। অপেক্ষার অবসান ঘটিয়ে অয়নের আগমন ঘটল। নিধিকে দেখেই অয়ন হাত বাড়িয়ে বলল। হাই। নিধি হাত বাড়িয়ে দিতেই ফারিস তার দিকে তাকায়। ফলে নিধি আবার হাত গুটিয়ে নেয়। নিধির কাজে অয়ন কিছুটা অপমানিত বোধ করে, তবুও সে মুখে হাসি বজায় রেখে বলল। কেমন আছেন ভাবি? নিধি একটু চুপ থেকে বলল। আলহামদুলিল্লাহ ভালো আছি। অয়নের ঢলে পড়া স্বভাব দেখে ফারিসের মেজাজ সপ্তম আকাশে পৌঁছে যায়। ফারিস নিধির এক হাত জড়িয়ে ধরে বলল। চলে যায়, তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে। ফারিসের কাজে মনে মনে অয়ন প্রচুর বিরক্ত হয়, তবুও সেটা প্রকাশ না করে ফারিস আর নিধির সাথে তাল মিলিয়ে শপিং মলের ভেতরে যায়। নিধি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা 3 পিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অয়ন নিধির থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। তা দেখে ফারিস নিধির পাশে এসে বলল। এখান থেকে চলো নিধি, তুমি বরং শাড়ি দেখো। অয়ন ফারিসকে বাধা দিয়ে বলল। আরে থাক না, ভাবি কি কিন্তু 3 পিসেই দারুণ মানায়। অয়নের কথা শুনে ফারিস তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। পরিস্থিতি বেগতিক দেখে অয়ন মিনমিন করে বলল। আমি বরং আমার নিজের জন্য কিছু দেখি। বলেই অয়ন চলে যায়। অয়ন চলে যেতেই নিধি ফারিসের ওপর রেগে গিয়ে বলল। আপনারা কি আমাকে খেলনা পেয়েছেন নাকি? মন থেকে তো কিছুই করছেন না। এই নাটকটা আর কত দূর এগিয়ে নিয়ে যাবেন আপনি? আর কতক্ষণ আমাকে এইসব নাটকে সায় মিলিয়ে চলতে হবে? নিধির কথা শুনে ফারিস হেসে নিধির কপালে আলতো ঠোঁট ছুঁয়ে চুমু খেয়ে বলল। আমার উপর রেগে আছো, তাই বলে এখানে রাগারাগি করবে নাকি সুইট হার্ট? ফারিসের কর্মকাণ্ডে বিস্মিত হয়ে যায় নিধি। কিছু বুঝে ওঠার আগেই কি থেকে কি হয়ে গেল। নিধিকে আরেকটু অবাক করে দিয়ে ফারিস তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল। গলা উঁচিয়ে কথা বলবেন আমার সাথে, পরিণাম ভালো হবে না বলে দিলাম। ফারিসের শান্ত গলায় দেওয়া ধমক খেয়ে নিধি চুপসে যায়। মনে মনে ফারিসকে হাজারো বকাঝকা দিতে থাকে সে। এদিকে ফারিস আর নিধিকে এত কাছাকাছি দেখে রাগে দেয়ালে একটা ঘুষি মারে অয়ন। সে ফারিস আর নিধি থেকে কিছুটা আড়ালে লুকিয়ে তাদের দেখছিল। 1 সপ্তাহ পর মেঘ কালো আকাশের ভাবমূর্তি পাল্টে যেতে দেখে কিছুটা মন খারাপ হয়ে যায় নিধির। সে বিষণ্ণ মুখে ছাদ থেকে রুমে ফিরে আসলো। রুমে আসতেই তার ডাক পড়ে। পারুল বেগম নিধিকে ওনার রুমে ডেকেছে। তাই নিধি আর দেরি না করে পারুল বেগমের রুমের দিকে যায়। পারুল বেগমের রুমের সামনে এসে নিধি দরজায় টোকা দেয়।
পারুল বেগম এসে রুমের দরজা খুলে দিয়ে নিধিকে ইশারায় ভেতরে প্রবেশ করতে বলেন। নিধি গুটি গুটি পায়ে হেঁটে রুমে প্রবেশ করে। পরিবেশটা বেশ থমথমে। হারিসের সাথে তোমার সবকিছু ঠিক আছে তো নাতবো? আচমকা এমন প্রশ্ন শুনে অবাক হয় নিধি। নিজেকে কিছুটা প্রস্তুত করে নিধি বলল, ঠিকই তো থাকার কথা দাদিমা। যদি ঠিক না থাকে তাহলে? পারুল বেগমের সন্দিহান কণ্ঠ শুনে নিধি ততস্থ হয়ে বোঝায়। আপনার নাতিকেই জিজ্ঞেস করুন না সবকিছু ঠিক আছে কিনা। আমার তরফ থেকে তো সবকিছু ঠিকই আছে দাদিমা। নিধির কথা শুনে পারুল বেগম ক্লান্ত ভঙ্গিতে নিধির দিকে তাকিয়ে বলেন, আমি না আর পারছি না এসব নিতে। আমি কি পাপ করেছি তোমাদের বিয়ে দিয়ে? আমার ফারিসের একজন সঙ্গী হবে ভেবেই আমি তোমার সাথে ওর বিয়ে দিয়েছি। এখন তো মনে হচ্ছে আমরা তোমার সাথে অন্যায় করেছি। পারুল বেগমের কথা শুনে তাচ্ছিলর হাসি হাসে নিধি। যে জায়গায় আমার পরিবার আমার সাথে শত শত অন্যায় করেও তাদের খারাপ লাগেনি, সে জায়গায় আপনাদের খারাপ লাগছে কেন দাদিমা? আপনারা তো কোনো অন্যায় কিছু করেননি। পারুল বেগম প্রলম্বিত শ্বাস ফেললেন। নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বললেন, চিন্তা করো না নাতবো, সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমার ফারিস যদি একবার তোমাকে ভালোবেসে ফেলে তাহলে তোমার জীবনটা সুখ শান্তিতে একদম ভরপুর হয়ে যাবে। আমার ফারিসটা যাকে ভালোবাসে তাকে মন উজাড় করে ভালোবাসে, কখনো ছেড়ে যায় না। বাকিটা আমি দেখে নিব, তুমি বরং এখন যাও, ফারিস আসার সময় হয়ে গেছে। পারুল বেগমের সাথে সায় মিলিয়ে নিধি রুমে চলে আসে। রুমে এসে তো নিধি একদম হতভম্ব হয়ে যায়। ফারিস অলরেডি চলে এসেছে। সে অফিসের ড্রেস চেঞ্জ না করেই শুয়ে আছে। তা দেখে নিধি গুটি গুটি পায়ে হেঁটে ফারিসের পাশে গিয়ে বসল। কি হয়েছে আপনার? নিধির প্রশ্নের উত্তর দেয় না ফারিস। সে চুপচাপ দুহাতে মাথা চেপে ধরে শুয়ে আছে। নিধি কাঁপা কাঁপা হাতে ফারিসের কপাল স্পর্শ করে চমকে যায়। জ্বরে ফারিসের গা পুড়ে যাচ্ছে। লাইটটা অফ করো নিধি, চোখগুলো জ্বালা করছে প্রচুর, মাথা ব্যথা করছে। ফারিসের কথা শুনে নিধির চোখ ছলছল করে উঠল। কী কারণে সেটা সে বুঝতে পারল না। এত গম্ভীর কণ্ঠে কথা বলা মানুষটা যখন নরম গলায় কথা বলে তখন তো আশ্চর্য লাগবেই। নিধি আর দেরি না করে উঠে রুমের লাইটটা অফ করে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই নিধি জলপট্টি দেওয়ার জন্য পানি নিয়ে আসে। নিস্তব্ধ রাতে ব্যতীত হয়ে ফারিসের শিউরে বসে মাথায় জলপট্টি দিচ্ছে নিধি। জলপট্টি দেওয়া শেষ করে নিধির রুম থেকে বের হয়ে ফারিসের জন্য খাবার নিয়ে আসলো। নিধি ফারিসকে ডেকে উঠতে বলে, কিন্তু ফারিসের যেন উঠে বসার মতো শক্তিটুকুও নেই। নিধি অনেক কষ্ট করে ফারিসকে বালিশের সাথে হেলান দিয়ে বসায়। নিধি ফারিসের সামনে খাবার রেখে বলল, খাবারটা খেয়ে নিন, ওষুধ খেতে হবে। নিধির কথা শুনে পিটপিট করে ফারিস তার দিকে তাকায়। ফারিস মুখ অন্যদিকে ফিরিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, খেতে ভালো লাগছে না আমার। ফারিসের কথা শুনে যেন মহা ঝামেলায় পড়ল নিধি। সে আর সাত পাঁচ না ভেবেই নিজেই ফারিসকে জোর করে অল্প একটু খাবার খাইয়ে দিল। তারপর ফারিসের রুমে অনেক খোঁজাখুঁজির পরে জ্বরের ঔষধ পায় নিধি। ফারিসকে অনেক জোরাজোরির পরেও ঔষধ খাওয়াতে ব্যর্থ হয় নিধি। এসিটা অফ করো, ঠান্ডা লাগছে। আর তুমি এখনো লাইট অন করে রেখেছো, বলেছি তো মাথা ব্যথা করছে। ফারিসের মৃদু কণ্ঠে ধমক খেয়ে চুপসে যায় নিধি। সে বিড়বিড় করে বলল, অসুস্থ তারপরেও তার রাগারাগি যাবে না, বাপ রে। বলেই নিধি উঠে লাইট আর এসি অফ করে দেয়। ব্ল্যাঙ্কেট বের করে ফারিসের গায়ে জড়িয়ে দেয় নিধি। তারপর ফারিসের পাশে বসে নিধি বলল, মাথা টিপে দিই, ভালো লাগবে। নিধির কথা শুনে চমকে চোখ মেলে তাকালো ফারিস। এত অস্থির হতে হবে না তোমাকে, কিছুক্ষণ পরেই সব রোগ হাওয়া হয়ে যাবে। এমনিতে কোনো কিছুই আমার কাছে চিরস্থায়ী থাকে না। ফারিসের কথা শুনল না নিধি। সে আলতো হাতে ফারিসের মাথা টিপে দিতে থাকে। রাত প্রায় ৩টা বাজে। নিধি ফারিসের পাশে বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। হঠাৎ ফারিসের মৃদু আর্তনাদ শুনে ঘুম ভেঙে যায় নিধির। আবার জ্বর এসেছে ফারিসের। নিধি এবার বেশ চিন্তায় পড়ে যায়। এত রাতে কি পারুল বেগমকে ডাকা ঠিক হবে? শেষে নিধি আর কোনো উপায় না পেয়ে জ্বরের ঔষধ এনে পানির গ্লাস এগিয়ে দেয় ফারিসের দিকে। কিন্তু ফারিস চোখ খুলে না। ফারিস নিধির হাত চেপে ধরেই বলল, আমাকে ছেড়ে যেও না কখনো, আমার একা থাকতে খুব কষ্ট হয় জানো। ফারিসের কথা শুনে নিধি তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এই মুহূর্তে তার ঠিক কী বলা উচিত সেটাই সে খুঁজে পাচ্ছে না। অতঃপর নিধি ফারিসের এক হাত জড়িয়ে ধরে বলল, যাব না। নিধির এই একটা কথা শুনেই যেন স্বস্তি পেল ফারিস। আবারও নিশ্চিন্তে ঘুমের জগতে পাড়ি জমালো ফারিস।
স্নিগ্ধ সকালবেলা সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় ফারিসের। চোখ মেলে চারিপাশে ভালো করে তাকাতেই থমকে যায় ফারিস। সে নিধিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। ফারিস নিধিকে ছেড়ে উঠে বসতে নিতেই তার মাথাটা ভার হয়ে আসে। বাধ্য হয়ে সে আবারও শুয়ে পড়ল। নিধি ঘুম থেকে উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে ফারিসের খাবার রুমে নিয়ে আসে নিধি। রুমে এসে দেখে ফারিস এখনও ঘুমাচ্ছে। বিছানার পাশে টি টেবিলের ওপর খাবার রেখে নিধি চলে যেতে নিতেই ফারিস তার হাত ধরে ফেলল। ফারিসের কাজে সে তো পুরো হতভম্ব হয়ে যায়। নিধি বিড়বিড় করে বলল, জ্বরের কবলে পড়ে এই লোক পাগল হয়ে গেছে নাকি? দুর্ভাগ্যবশত নিধির কথাটা ফারিস শুনে ফেলে। ফারিস শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, পাগল বলেছ আমাকে? কোন দিক দিয়ে পাগল মনে হয় আমাকে? ফারিসের কথার জবাব দেয় না নিধি। সে ফারিসের কপালে হাত দিয়ে চেক করে জ্বর আছে কিনা। এখনও পুরোপুরি জ্বর কমেনি ফারিসের। তাই নিধি ফারিসকে আদেশের সুরে বলল, ফ্রেশ হয়ে এসে নাস্তা করুন, ওষুধ খেতে হবে। আর হুট করে কিভাবে আপনার জ্বর এসেছে? সারাদিন কাজ কাজ করে তো নিজের একটু যত্নও নেন না। নিধির কথা শুনে ফারিস মিনমিন করে বলল, যত্ন নেওয়ার জন্য তো একজন আছে। কি বলছেন? নিধির কথার জবাব না দিয়ে ফারিস বিছানা থেকে নামতে নিতেই পড়ে যেতে যায়। নিধি ফারিসকে ধরে ফেলল। আপনার হম্বি তম্বি আর যাবে না কোনোদিন? আরে ভাই, জ্বরের কারণে দুর্বল হয়ে আছে আপনার শরীর, সাবধানে চলবেন তো। নিধির কথাকে কানে না নিয়ে ফারিস ফ্রেশ হতে যায়। কিছুক্ষণের মধ্যেই সে ফিরে এসে বিছানায় আরাম করে বসে নিধিকে বলল, খাবার দাও। নিধি খাবারের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, খাবার তো এনেই রেখেছি, খেয়ে নিন। নিধির কথা শুনে ফারিস তার দিকে ভ্রু কুঁচকে বলল, একজন অসুস্থ মানুষ কি তার নিজের হাতে খাবার খেতে পারে? এটুকু কমন সেন্সও নেই তোমার? এখন যে আমাকে খাইয়ে দেওয়া উচিত, তোমাকে সেটাও বলে দিতে হবে? ফারিসের কথা শুনে নিধি ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। এ কোন ফারিসকে দেখছে সে? আকাশ থেকে ঘোলাটে মেঘের আবরণ সরে গিয়ে রোদের দেখা মেলে। নিধি ফারিসকে খাবার খাইয়ে দিয়ে রান্নাঘরে যায় প্লেট রাখতে। রান্নাঘর থেকে রুমে এসে নিধি তো পুরো অবাক হয়ে যায়। আপনি আসলে কি বলুন তো, এই অবস্থায় কেউ অফিসে যায় নাকি? কেউ যায় না, আমি যাব। নিধি এবার আর চুপ করে থাকতে পারল না। সে ফারিসকে হুমকি দিয়ে বলল, আমি এক্ষুনি গিয়ে দাদুকে ডেকে আনবো, উনি দেখবে আপনাকে। ফারিস ভীষণ কঠিন ধাঁচের মানুষ। তাই নিধির কথাতে ফারিসের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তাই নিধি বাধ্য হয়ে রাহাত শিকদারকে ডেকে নিয়ে আসলো। রাহাত শিকদার ফারিসকে আদেশ দিয়ে বললেন, দাদু ভাই, তুমি পুরোপুরি সুস্থ হওনি এখনো, তাই এই অবস্থাতে তোমাকে অফিসে যেতে হবে না। রাহাত শিকদারের কথাকে কানে নিল না ফারিস। সে নিজের মতো রেডি হতে ব্যস্ত ভ্যানিটির সামনে দাঁড়িয়ে। রাহাত শিকদার অপেক্ষায় ছিল কখন ফারিসের দৃষ্টি তার দিকে পড়বে, কিন্তু ফারিস ভুলেও ওনার দিকে তাকায় না। শেষে রাহাত শিকদার ব্যর্থ হয়ে বললেন, আমার অফিস তোমাকে আর সামলাতে হবে না দাদু ভাই। কালকে থেকে মেয়েটা অক্লান্ত পরিশ্রম করে তোমার সেবা যত্ন করেছে। তুমি তার বিন্দুমাত্র মূল্য না দিয়ে এই অসুস্থ শরীর নিয়ে এখন আবার অফিসে যাচ্ছ। তুমি আবার অসুস্থ হয়ে গেলে তো তখন আবার বেশি দিন বিছানায় পড়ে থাকতে হবে। তার চেয়ে বরং এখন 2-1 দিন রেস্ট নাও, যেন পুরোপুরি সুস্থ হয়ে যাও। রাহাত শিকদারের কথা শুনে কিছু বলে না ফারিস। সে নিধির ঘন পাপড়ির চোখ দুটোর দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। তা বুঝতে পেরে নিধি রাহাত শিকদারের পেছনে লুকিয়ে যায়। কিছুক্ষণ গম্ভীর থেকে ফারিস একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার কথাই রইল, এবার খুশি মনে দিন কাটো তুমি। ফারিসের কথা শুনে হাসেন রাহাত শিকদার। তিনি আর রুমে দাঁড়িয়ে না থেকে চলে যান। নিধিও রাহাত শিকদারের পিছন পিছন যেতে নিতেই ফারিস নিধির হাত চেপে ধরে বলল, আমি না অসুস্থ, তা আমার সেবা না করে কোথায় যাচ্ছ? ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। সে ফারিসের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত, কিন্তু ফারিসের শক্ত বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করতে ব্যর্থ হয় নিধি। অসুস্থ মানুষ কখনো এত পাগলামো করে না, আপনার গায়ে অনেক শক্তি, বাপরে বাপ। নিধির কথা শুনে ফারিস হাসে। সে নিধিকে ছেড়ে দিয়ে বলল, নিয়মিত জিমে চাই, শক্তিশালী তো হবই। ফারিসের কথা শুনে নিধির মুখ ভেঙচিয়ে বলল, শক্তিশালী দেখেই তো সকালে পড়ে যেতে নিয়েছিলেন, রাতে আবার আমার সব শক্তি ব্যয় করে আপনাকে সামলাতে হয়েছে আমায়। নিধির কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না ফারিস। সে সুন্দর করে বিছানার ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল। ফারিস নিধিকে নিজের কাছে ডেকে বলে, দেখো তো জ্বর আছে কিনা। নিধি ফারিসের কপালে হাত দিয়ে বলল, হ্যাঁ আছে, আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত। ঘরে আমার ব্যক্তিগত ডক্টর থাকতে আমি কেন বাইরে ডক্টরের কাছে যাব?
ফারিসের কথা শুনতে না পেয়ে নিধি তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। কি বলেন আপনি? বলেছি এই সামান্য জ্বরের জন্য ডক্টরের কাছে যাওয়া লাগবে না, একদিন রেস্ট নিলে সুস্থ হয়ে যাব। আপনার ইচ্ছা, থাকেন আপনি। বলেই নিধি চলে যেতে নেয়। ফারিস নিধির হাত চেপে ধরে তাকে আটকে বলল, আমি তো আজকের দিন অফিসে কাটাতাম, কিন্তু আমি অসুস্থ বলে তুমি জোর করে বাড়িতে থাকতে বাধ্য করলে আমাকে। সো আজকে সারাদিন তুমি আমার চোখের সামনে থেকেও নড়বে না, অসুস্থ স্বামীর সেবা করবে। ফারিসের কথা শুনে নিধি তার দিকে অবাক চোখে তাকায়। নিধি চট করেই বলে বসল, অসুস্থ হলে বউ প্রয়োজন, আর আর কোনো কাজে বউকে পাত্তাই দেয়া হয় না। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। এদিকে নিধি চট করে কি বলে বসলো সেটা বুঝতে পেরে সে নিজের মুখ চেপে ধরে। ফারিস তার দিকে বাঁকা চোখে তাকাতেই নিধি কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলল, আমার হাত ছাড়ুন, পরে আসছি আমি, এখন রান্নাঘরে কিছু কাজ আছে। নিধির কথাকে কানে না নিয়ে ফারিস নিধিকে বিছানায় বসতে বলল। নিধি গুটি গুটি পায়ে হেঁটে এসে বিছানায় বসল। ফারিস নিধির কোলে মাথা রেখে বলল, মাথা ব্যথা করছে। ফারিস ঠিক কি বলতে চেয়েছে তা বুঝতে পেরে নিধি ফারিসের মাথা টিপে দিতে থাকে আলতো হাতে। তপ্ত দুপুরের অসহ্যকর গরমে ঘেমে একাকার হয়ে যায় ফারিস। নিধি সযত্নে ফারিসের শরীর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেয়। জ্বর কমে গেছে, যার ফলে এত ঘাম দিচ্ছে ফারিসকে। হঠাৎ দরজা খুলে অয়ন প্রবেশ করল রুমে। অয়নকে দেখে নিধি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। দরজা খোলার আওয়াজ পেয়ে ফারিসেরও ঘুম ভেঙে যায়। ফারিস নিধির কোল থেকে মাথা সরিয়ে বালিশে হেলান দিয়ে বলল, কি রে ভাই, তোর কোনো কমন সেন্স নাই? একটা সদ্য বিবাহিত দম্পতি রুমে যে নক করে ঢুকতে হয়, সেটা তো একটা ছোট বাচ্চাও জানে। ফারিসের কথা শুনে অয়ন কিছুটা অপমানিত বোধ করে, কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে অয়ন গিয়ে বিছানায় বসে ব্যস্ত গলায় বলল, অসুস্থ হলে কি হবে, নিজের খেয়াল রাখবি তো। অয়নের কথা শুনে ফারিস বিরক্ত গলায় বলল, 2022 সালে টাইফয়েড হয়েছে, তখনও তো একবার দেখতে এলি না। 24-এ যখন সামান্য জ্বর হলো তখন পই পই করে চলে এলে। আসলে তোর মতলবটা কি রে বলতো? তাছাড়া তোর ভাবি আছে তো আমাকে দেখাশোনা করার জন্য। ফারিসের ঠান্ডা মাথায় করা অপমান শুনে চুপসে যায় অয়ন, তবুও হাসি মুখে বলল। বন্ধুর বিপদে তো বন্ধুই এগিয়ে আসবে নাকি? অয়নের কথা শুনে তাচ্ছিলর হাসি হাসে ফারিস। নিধি, দাদাভাইকে ডেকে দাও, অয়ন গল্প করুক ওদের সাথে। ফারিসের কথা শুনে অয়ন চট করে বলে বসল। ওনারা তো বাড়িতে নেই। অয়নের কথা শুনে ফারিস তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। কই আছে? জানি না। অয়নের প্রতি প্রচুর বিরক্ত ফারিস মনে মনে বলল। ছোটবেলা থেকেই অয়ন ছিল একজন সুবিধাবাদী মানুষ। যেখানে নিজের লাভ হবে সেখানেই ওত পেতে থাকবে। নিধি, খাবার দাও তো, ক্ষুধা লেগেছে। অয়ন, চল ডাইনিং টেবিলে গিয়ে বসে। ফারিসের কথা শুনে বাধ্য মেয়ের মতো নিধি সবাইকে খাবার দিতে যায়। সবাইকে খাবার বেড়ে দিয়ে নিধি একপাশে দাঁড়ায়। তা দেখে ফারিস ভ্রু কুঁচকে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো, আমাকে খাইয়ে দিতে হবে সেটা ভুলে গেছো? ফারিসের ধমক খেয়ে নিধি অয়নের দিকে আর চোখে তাকিয়ে বলল। এখানে? নিধির কথা শুনে অয়ন চট করে বলে বসল। ভাবির যখন ভালো লাগছে না তখন নিজেরা হাতেই খেয়ে নে, না হলে আমি তোকে খাবার খাইয়ে দিই। অয়নের কথা শুনে নিধি জোরে হেসে ওঠে। তা দেখে ফারিস নিধির দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, আমার বউ থাকতে আমি কেন অন্য কারো হাতে খাবার খাবো? নিধি যা বলেছে তাকে তুমি করবে? ফারিসের কথা শেষ হতে না হতেই নিধি ফারিসের পাশে চেয়ারটা টেনে বসে পড়ে ফারিসকে সযত্নে খাবার খাইয়ে দেওয়ার জন্য। নিধির হাতে খাবার খেতে খেতে ফারিস বলল, আজকে রান্নাটা অনেক মজা হয়েছে। ফারিসের কথা শুনে অয়ন বলল। ওই অত মজা তো হয়নি। অয়নের কথা শুনে ফারিস তার দিকে বিরক্তি ভরা নয়নে তাকিয়ে বলল, মজা লাগবে কিভাবে তোর কাছে? তুই তো আর তোর বউয়ের হাতের খাবার খাচ্ছিস না। সারাদিন ক্লাবের মেয়েদের সাথে ডিনার করে করে তোর রুচিটাই নষ্ট হয়ে গেছে, তাই খাবারে ভালো টেস্ট পাচ্ছিস না। খাবারে ভালো টেস্ট পাওয়ার জন্য বিয়ে কর, তারপর বউয়ের হাতে খাবার খেয়ে দেখিস খাবারে কেমন আলাদা একটা টেস্ট আছে। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। মনে মনে ভাবল, আল্লাহ, এলো কি আসলে পাগল টাগল হয়ে গেল নাকি? নিধি আর অয়ন মুখোমুখি দাঁড়িয়ে আছে। অয়নের ঠোঁটে বাঁকা হাসি। অয়ন নিধির দিকে কিছুটা অসহায় চোখে তাকিয়ে বলল, আমি কি কখনো তোমার খারাপ চাই নিধি? ফারিস তোমার জন্য পারফেক্ট পুরুষ নয়। অয়নের কথা শুনে নিধি তার দিকে চোখ গরম করে তাকিয়ে রেগে বলল, আমার জন্য কে সঠিক আর কে ভুল সেটা আপনাকে বলতে হবে না। পারফেক্টের থেকে পার্মানেন্ট কেউ দরকার, সে হলো আমার ফারিস।
কেউ একজনও তো ছিল আমার জীবনে পারফেক্ট, কই সে তো আমার জীবনে পার্মানেন্টলি থেকে যায়নি। নিধির কথা শুনে অয়ন বিড়বিড় করে বলল, তুই যখন আমার হলি না, তখন আমি তোকে কীভাবে ফারিসের হতে দিই বল? অয়নের কথা বুঝতে না পেরে নিধি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে অয়ন আবার বলল, ফারিস তোমাকে ভালোবাসে না নিধি, তার মানে অন্য এক নারী রাজত্ব করছে। দেখো না, ফারিস তোমাকে কেমন ধমক দেয়, শুধু শুধু রাগারাগি করে তোমার সাথে। এসব কি আর এমনি এমনি করে কেউ? অয়নের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়, তবুও সে নিজেকে সামলিয়ে বলল, কে বলেছে উনি আমার সাথে খারাপ বিহেভ করছে? ওনার থেকে কেউ আমাকে বেশি কখনোই ভালোবাসতে পারবে না। আপনি আমাকে এসব ভুয়া তথ্য দিয়ে ওনাকে আমার কাছে খারাপ বানাতে পারবেন না। তাই দয়া করে এখান থেকে চলে যান প্লিজ। উনি এক্ষুনি চলে আসবে বাড়িতে। নিধির কথা শুনে অয়ন এক পাও নড়ল না, বরং সে আরও শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে তার পকেট থেকে মোবাইল বের করে নিধির দিকে ধরে বলল, আমি যদি তোমাকে ভুলভাল খবরই দিয়ে থাকি, তাহলে এসব ছবি কি মিথ্যে? মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে নিধির চোখ ছলছল করে উঠল। মোবাইলের স্ক্রিনে ফারিস আর একটা সুন্দরী নারী একে অপরকে জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকানো একটা ছবি। নিধি মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বলল, এসব বন্ধ করুন। আপনার মতো দুমুখ মানুষকে অন্তত আমি বিশ্বাস করব না। প্রথমে ফারিসকে আমার নামে আজে বাজে কথা বলেছেন, যখন দেখেছেন ফারিস আপনাকে পাত্তা দিচ্ছে না, তখন এবার আমাকে ওনার সম্পর্কে ভুলভাল খবর দিতে এসেছেন আপনি। দয়া করে আপনি এক্ষুনি চলে যান এখান থেকে। নিধির কথা কানে না নিয়ে অয়ন ফারিস আর ওই মেয়েটার এক নাগারে ছবিগুলো দেখাতে ব্যস্ত। নিজেই দেখো, একজন আরেকজনকে কেমন ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছে। যে ছিল অন্য একটা মেয়ের সাথে এত ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে, সে কি করে তোমাকে ভালোবাসবে? অয়নের কথা শুনে নিধি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। নিধি সজোরে অয়নকে কষে একটা চড় মেরে বলল, নেক্সট টাইম আমার সামনে আমার স্বামীকে নিয়ে এসব আজে বাজে কথা বলবেন না একদম। আমার স্বামী কেমন তা আমি বুঝে নেব। আমার স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট আপনাকে দিতে হবে না। আমরা তো আপনাকে মাস শেষে কোনো বেতনই দিই না। শুধু শুধু কেন আপনি আমাদের পেছনে কামলার মতো খাটছেন? নির্লজ্জ বেহায়া মিথ্যাবাদী লোক কোথাকার। নিধির কথা শুনে অয়ন রক্তিম চোখে তার দিকে তাকিয়ে নিধির হাত চেপে ধরে বলল, তোর যখন এতই বিশ্বাস তোর স্বামীর ওপর, তাহলে তোর স্বামীকে জিজ্ঞেস করিস অবন্তীকে। জিজ্ঞেস করিস অবন্তী কি তার বিয়ে করা বউ না? কেন অবন্তীর সাথে ফারিসের বিয়ের কথা লুকিয়েছে সেটাও জিজ্ঞেস করিস। কেনই বা তোদের বিয়েতে কোনো লোককে জানায়নি এবং কোনো অনুষ্ঠান করেনি। তারপর আসিস অয়নের কথা আর শেষ হতে পারল না, তার আগেই অয়ন মাটিতে লুটিয়ে পড়ল। ফারিস নিধিকে ধমক দিয়ে বলল, রুমে যাও। ফারিসের কথা যেন নিধির কানে পৌঁছায় না, সে তো অয়নের কথা শুনেই থমকে যায়। ফারিস অয়নকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে নিধির হাত চেপে ধরে রুমের দিকে নিয়ে যায়। তোমাকে বলেছি না ওই অয়নের থেকে দূরে দূরে থাকবে, তারপরও কেন তুমি ওর সাথে কথা বলেছ? নিধি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে ফারিসের সামনে। ওর সাথে কথা না বলে কি আর বুঝতে পারতাম যে আপনার একটা সুন্দর অতীত রয়েছে আর আপনি আমাকে এইভাবে ঠকাবেন? আমি কখনো ভাবতে পারিনি। নিধির কথা শুনে ফারিস নিচের দিকে তাকিয়ে আছে। ফারিস নিধির হাত চেপে ধরে শান্ত গলায় বলল, আমি তোমাকে ঠকাইনি নিধি। আমি কি করেছি? আমি তো চেষ্টা করছি আমাদের সম্পর্কটাকে মেনে নেওয়ার। নিধি ফারিসের কথা শুনে কঠিন গলায় বলল, বিয়ে করা বউকে মেনে না নেওয়ার কি কারণ আছে? মেনে নেওয়ার চেষ্টা কি? সারাদিন রাগারাগি, ধমক দেয়া, এসব? আপনার যখন বিয়ে করা বউকে মেনে নিতে কষ্টই হবে, তাহলে বিয়ে কেন করেছেন আমায়? কেন বিয়ে করতে গেলেন আমাকে? কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলেন বলুন? নিধির কথা শুনে ফারিস তাচ্ছিল্যর হাসি হেসে বলল, প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে। ফারিসের কথা নিধির কানে পৌঁছায় না। অবন্তীকে? উনি কি আপনার বিয়ে করা বউ না? নিধির কথা শুনে ফারিস হুট করে রেগে যায়। সে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিধিকে একটা চড় দিতে গিয়ে আবার হাত গুটিয়ে ফেলল। যেসব বিষয় জানো না সেসব বিষয় নিয়ে কথা বলতে এসো না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। থেমে গেলেন কেন? মারলেন না কেন আমায়? সেই প্রথম থেকেই তো কিছু বলতে গেলে ধমক দিয়ে থামিয়ে দেন। এর পরিণাম কি খারাপ হবে আমিও শুনি একটু। আজকে অন্তত আমি চুপ করে থাকতে পারবো না। অবন্তী কে হয় আপনার? বলুন আমায় এক্ষুনি। অবন্তী কি হয় সেটা জেনে কি মহাভারত অশুদ্ধ করে ফেলবে? এই এক মাসে আমি যতটা পেরেছি তোমাকে তোমার মতো করে মেনে নিতে। তারপরও যদি তোমার মনে হয় আমি তোমার হাজব্যান্ড হিসেবে যোগ্য নই, তাহলে তুমি চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। ফারিসের কথা শুনে নিধির চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সেদিকে দৃষ্টি নেই ফারিসের। রাগে থরথর করে কাঁপছে ফারিস।
1 মাস হলো আমাদের বিয়ে বয়স, এখনো বলছেন ছেড়ে দেওয়ার কথা। আসলে বলবেনই তো, আমার জন্য তো আপনারা আর অবন্তী নামের মেয়েটার প্রণয়ের পূর্ণতা পাচ্ছে না বোধ হয়। বেশি হয়ে যাচ্ছে নিধি। বলেছি কিন্তু ওকে নিয়ে কোনো কথা না বলতে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। জানি না তো, জানান আমাকে কি হয়েছে। আমি তো জানতে চাই কি হয়েছে, আমার তো অধিকার আছে জানার। নিধির কথার জবাব দেয় না ফারিস। নিধি চোখের পানি মুছতে মুছতে বলল, যে সম্পর্কে একে অপরের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই, আমি অন্তত সেই সম্পর্কে থাকতে চাই না। নিধির কথা শুনে রেগে ফারিস চট করে বলে বসল। তো থেকো না, আমি তো থাকতে বলিনি। ফারিসের কথা শুনে নিধি হাঁচার চেষ্টা করে বলল, তবে তাই হোক, কোনোদিন আমি জোর করে কিছু পেতে চাইনি, আর ভবিষ্যতে চাইবও না। ভালো থাকবেন, আপনি আপনার মতো করে ভালো থাকবেন। এই কয়দিনে আমার জন্য আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, এখন আর কিছু সহ্য করতে হবে না। চেষ্টা করবো আর কোনোদিন যেন আপনি আমার দেখাটাও না পান। বলেই নিধি তার কাপড় চোপড় গুছিয়ে লাগেজ নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এদিকে নিধির যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিস। তার যে কিছুই করার নেই। পরন্ত বিকেল, সূর্য প্রায় ডুবে গেছে। পাখিরা ব্যস্ত হয়ে তাদের নীড়ে ফিরছে। সেদিকে নজর নেই নিধির। সে নিস্তব্ধ হয়ে রাস্তার পাশের একটা বেঞ্চে বসে আছে। হুট করে নিধির সামনে 3টা ছেলে এসে দাঁড়ায়। পরিস্থিতি বেগতিক দেখে নিধি ভয়ে চুপসে যায়। সে ঠিক কী করবে বুঝে উঠতে পারল না। তার আগেই 3টা ছেলের মধ্যে একজন নিধির দিকে একটা জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারে। জ্বলন্ত সিগারেটটা এসে নিধির পায়ে পড়ে। 3 জনের মধ্যে থেকে একটা ছেলে এগিয়ে এসে নিধির হাত ধরতে যেতেই ভয়ে ছেলেটার চোখ মুখ চুপসে যায়। 3টা ছেলেই দৌড়ে সেই স্থান ত্যাগ করলো। পুরো ব্যাপারটা যেন নিধির মাথার ওপর দিয়ে গেল। কি হয়েছে সেটাই বুঝতে পারল না সে। হঠাৎ ছেলেগুলোর পরিবর্তন দেখে বেশ অবাকই হয় সে। নিধি আর দেরি না করে একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে পড়ল। এখান থেকে কিছুটা দূরেই নিধির একটা ফ্রেন্ডের বাসা আছে। সেখানেই আপাতত 2-1 দিন থাকবে ভেবেছে নিধি। নিধি রিক্সায় উঠে যেতেই গাছের আড়াল থেকে একটা ছেলে বের হয়ে আসে। কলিংবেলের আওয়াজ শুনে দরজা খুলে দেয় ইকরা। দরজা খুলে প্রাণপ্রিয় বান্ধবীকে দেখে খুশিতে চোখ ছলছল করে ওঠে ইকরার। সে এক হাতে নিধিকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, ভুলেই তো গিয়েছিস তোর মিতাকে। কতদিন বলেছি ঢাকায় এসে কয়েকটা দিন আমার সাথে থেকে যা, আমার একা একা ভালো লাগে না এখানে। তুই শুনলি কই সেটা? আজ হঠাৎ করে এত বছর পর তোকে দেখে সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। ইকরার কথা শুনে নিধি হেসে ফেলে বলল, আনন্দ হচ্ছে তো কাঁদছিস কেন পাগলি? নিধির কথা শুনে হেসে ফেলে ইকরা। সে দরজার সামনে থেকে সরে গিয়ে নিধিকে ঘরে ঢোকার জন্য জায়গা করে দেয়। অনেকদিন পরে পুরনো বান্ধবীকে ফিরে পেয়ে দুজনের গল্পে মেতে ওঠে। গল্প করতে করতে নিধি তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোও ইকরাকে খুলে বলল। এতে ইকরা কিছুটা ব্যথিত হয়ে বলল, কি মানুষ রে বাবা, তুই তো ওই অয়নশালার কথা তোর বরকে ঠিকই বলেছিস। তাহলে তোর বর ওই মেয়েটা সম্পর্কে তোকে বললে কি এমন ক্ষতি হতো? আসলে আমরা মেয়েদের কেউ আপন ভাবতে চায় না। পান থেকে চুন খসলেই গায়ে হাত তুলবে, নয়তো বাড়ি থেকে বের হয়ে যেতে বলবে। ইকরার কথা শুনে নিধি তাচ্ছিল্যর হাসি হেসে বলল, সব ছেলে এমন হয় না রে। কিছু কিছু পুরুষ আছে যারা মন উজাড় করে ভালোবাসতে জানে। সেই পুরুষদের সঙ্গী আসলেই ভাগ্যবতী হয়। আচ্ছা বাদ দে, তোর বর কি করে? নাম কি ওনার? নিজেদের কোম্পানি আছে, ফ্যামিলি বিজনেস, ওনার নাম ফারিস। নিধির কথা শুনে ইকরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কি বলিস? পুরো নাম কি ওনার? তোর জিজুর অফিসের বসের নামও ফারিস? নিধি ইকরার কথাকে হেসে উড়িয়ে দিয়ে বলল, দুনিয়াতে কত ফারিস আছে, আর আমার মনে হয় না জিজু ওনার মতো হম্বিতম্বি করা মানুষের অফিসে কাজ করবে। আরে তুই বল না প্লিজ। মেহরাব ফারিস শিকদার। নিধির কথা শুনে ইকরা পুরো হতভম্ব হয়ে যায়। তবুও ইকরা সেটা নিধিকে বুঝতে না দিয়ে বলল, আচ্ছা বাদ দে, তোর যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস, আমারও ভালো লাগবে। তাছাড়া তোর জিজু তো সারাদিন অফিসেই থাকে। ইকরার কথা শুনে নিধি তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, ধন্যবাদ দোস্ত, আর দোয়া কর আমি যেন খুব শীঘ্রই একটা জব পেয়ে যাই। বাড়িতে গেলেও তো লাথি দিয়ে বের করে দেবে। এর চেয়ে একটা জব খুঁজে নিজের খরচ নিজেই বহন করি। তোর পরিবারটা কেন যে তোর সাথে এমন করে কে জানে। বাদ দে এসব। আচ্ছা। ইকরাদের ফ্ল্যাটে 2টা বেডরুম আর একটা গেস্ট রুম আছে। ইকরা আর তার বর একটা বেডরুমে থাকে, আর অন্য বেডরুমটা নিধিকে থাকতে দেয় ইকরা। ইকরা নিধির রুমে এসে তাকে ডিনার করতে ডাকে। নিধিও বাধ্য মেয়ের মতো ইকরার সাথে ডাইনিং টেবিলে গিয়ে বসে। খাবার
খেতে ইকরা নিধির চাকরির ব্যাপারে কথা উঠায়। ইকরা তার বরকে বলল, তুমি দেখো না নিধির জন্য একটা চাকরি পাও কিনা, ওর একটা জবের এখন ভীষণ প্রয়োজন। ইকরার কথা শুনে তার বর পিয়াস মাথা নেড়ে বলল, চাকরি চাইলেই তো পাওয়া যায় না, একটু অপেক্ষা করতে হবে। তা নিধি, তুমি কোন ক্লাসে পড়ো? অনার্স 2য় বর্ষে। নিধির কথা শুনে পিয়াস বলল, যদিও চাকরি পাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে, তবুও চেষ্টা করব আমি। পিয়াসের কথা শুনে নিধি তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। খেতে খেতে নিধি আর পিয়াস কুশল বিনিময় করে নেয়। পরদিন অফিসে যেতেই পিয়াসের বস তাকে ডেকে পাঠায়। এদিকে হুট করে বস ডেকে পাঠিয়েছে শুনে ভয়ে চুপসে যায় পিয়াস। কি ভুল করেছে সেটাই ভাবতে ব্যস্ত সে। এসব ভাবতে ভাবতেই দ্বিতীয়বার আবার একজন এসে তাকে বলল বস তাকে ডাকছে। এবার আর বসে না থেকে পিয়াস গুটি গুটি পায়ে হেঁটে বসের কেবিনের সামনে যায়। দরজার সামনে দাঁড়িয়ে পিয়াস ভীতু গলায় বলল, মে আই কাম ইন স্যার? পিয়াসের কথা শুনে তার দিকে তাকায় ফারিস। ফারিসের চোখগুলো লাল হয়ে আছে, মনে হয় না রাতে ঘুমিয়েছে সে। ফারিস ইশারায় পিয়াসকে আসতে বলে। ফারিস বেশ শান্ত গলায় বলল, বসো। ফারিসের এত শান্ত গলায় কথা শুনে পিয়াস এবার সত্যি ভয় পেয়ে যায়। কে জানে এখন তার ওপর দিয়ে কোন ঝড় বয়ে যাবে। কি আশ্চর্য, বুঝতে বলেছি তো। ফারিসের ধমক খেয়ে পিয়াস তাড়াতাড়ি চেয়ার টেনে বসে পড়ে। ফারিস কলম হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলল, কালকে তুমি একজন অপরিচিত নারীকে তোমার বাসায় আশ্রয় দিয়েছ, তাই না? ফারিসের কথা শুনে হতবাক হয়ে যায় পিয়াস। যে লোক কাজ ছাড়া কোনোদিন ভালো আছো সেটা জিজ্ঞেস করেনি, সেই লোক কিনা এইসব আজাইরা ব্যাপার নিয়ে কথা বলছে। অপরিচিত না স্যার, ও আমার ওয়াইফের বান্ধবী। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা কেন তোমাদের বাসায় থাকছে সে? ফারিসের কথার জবাবে ঠিক কী বলবে পিয়াস ভেবে ফেল না। ও সৎমা ওকে অনেক অত্যাচার করে, আর তার হাজব্যান্ডও অন্য নারীতে আসক্ত। এই অবস্থাতে তার থাকার মতো কোনো জায়গা নেই, তাই জব পাওয়ার পর্যন্ত আপাতত আমাদের বাসায় থাকতে। আমরাই ওকে বলেছি থাকতে। পিয়াসের কথা শুনে রাগে থরথর করে কাঁপছে ফারিস। সে টেবিলের ওপর একটা ঘুষি মেরে বলল, আমার বউ চাকরি করবে? ফারিসের কথা শুনে হতভম্ব হয়ে যায় পিয়াস। ফারিস কি বলছে পিয়াস কিছুই বুঝতে পারল না। কি বলছেন স্যার? আপনি বিয়ে করেছেন আর আপনি এত রেগে যাচ্ছেন কেন? পিয়াসের কথা শুনে ফারিস নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, নিধি আমার বউ, পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। ওই চিটার অয়নকে তো তুমি চেনোই। ও কি আমার ওয়াইফকে যা নয় তা তো বানিয়ে বানিয়ে বলেছে। আমিও রাগের মাথায় নিধির সাথে অনেক খারাপ বিহেভ করেছে, যার কারণে ও বাড়ি থেকে চলে গেছে। ফারিসের কথা শুনে তো পিয়াস একদম অবাক হয়ে গেছে। এখন আপনি কি ম্যামকে ফিরিয়ে আনতে যাবেন? পিয়াসের কথা শুনে ফারিস চুপ করে থাকে, কোনো জবাব দেয় না সে। আমি জানি নিধি কোনো দিনই আর আমার কাছে ফিরে আসবে না। ও সহজে রাগে না, অনেক শান্তশিষ্ট একটা মেয়ে। কিন্তু একবার রেগে গেলে তার কমবে না জানি। পিয়াস, আমি ওকে হারাতে চাই না ভাই, তুমি প্লিজ কিছু একটা করো। ফারিসের এরকম অসহায় চেহারা দেখে পিয়াস তো পুরাই হতভম্ব হয়ে যায়। সে কিভাবে ফারিসকে সাহায্য করবে সেটাই ভাবছে। ড্রয়িং রুমে বসে বসে নিধি টিভিতে টম অ্যান্ড জেরি দেখছে। ইকরা রান্নাঘরে রান্না করছে। নিধি অবশ্য তাকে সাহায্য করতে চেয়েছে, কিন্তু ইকরা জোর করে তাকে রান্নাঘর থেকে বের করে দেয়। তাই বাধ্য হয়ে নিধির টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ইকরা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, নিধি, দেখ তো কে এসেছে। নিধি কোলের ওপর থেকে রিমোটটা রেখে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে নিধি পুরো হতভম্ব হয়ে যায়। রাগে ফুঁসতে থাকে নিধি। দরজার বাইরে ফারিস আর পিয়াস দাঁড়িয়ে আছে। ফারিসকে দেখে নিধি কিছুটা রেগে যায়। নিধি রেগে গিয়ে দরজার সামনে থেকে সরে যায়। নিধি সরে যেতেই পিয়াস আর ফারিস বাসায় প্রবেশ করে। নিধি কিছুটা ক্ষিপ্ত সুরে পিয়াসকে বলল, এসব কি ভাইয়া? উনি কিভাবে জানলেন আমি এই বাসায় থাকি, আর উনি আপনার সাথেই বা কেন? নিধির কথা শুনে ফারিস তার দিকে শান্ত চোখে তাকায়। পিয়াস ইশারায় নিধিকে চুপ করতে বলে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ইকরা রান্নাঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। ইকরা ফারিসকে দেখে ইশারায় পিয়াসকে জিজ্ঞেস করে, কে এই ব্যক্তি? আমার বস। পিয়াসের কথা শুনে ফারিস নিধির দিকে তাকিয়ে বলল, নিধির জামাই আমি। ফারিসের কথা শুনে নিধি বিষম খায় আর ইকরা উৎফুল্ল হয়ে বলল, আরে বসুন বসুন ভাইয়া, আমি কফি বানিয়ে আনছি। বলে ইকরা রান্নাঘরে চলে যায়। নিধিও দাঁড়িয়ে না থেকে ইকরার পিছন পিছন যায়। ফারিস নিধিকে বাধা দিয়ে বলল, তোমার সাথে কিছু কথা ছিল আমার, আশা করি তুমি কিছুটা সময় দেবে আমাকে।
ফারিসের কথা শুনে পিয়াস নিধিকে বলল, স্যারকে রুমে নিয়ে যাও আর তোমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও প্লিজ। নিধি সবার সামনে সিন ক্রিয়েট করতে চায় না, তাই সে বলল। জি আচ্ছা। নিধির কথা শুনে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল ফারিসের। নিধি গুটি গুটি পায়ে হেঁটে রুমে চলে যায়। ফারিসও তার পিছনে পিছনে যায়। রুমে এসে নিধি ফারিসের দিকে রেগে বলল, আমাকে কি শান্তিতে বাঁচতে দেবেন না আপনি? আপনার জন্য কি আমি মরেও শান্তি পাবো না? চেঁচিয়ে কথা বলো না আমার সাথে। কি হবে চেটিয়া কথা বলে? খুব জোর একটা চড় মারবেন আর কি করবেন? খুন করবেন? করুন তাহলে, অন্তত এই বিষাদময় জীবন থেকে তো রেহাই পাবো আমি। নিধির কথা শুনে ফারিসের মুখে তিমির নেমে এলো। সে মুখটা থমথমে করে বলল, যতটুকু বলা উচিত ঠিক ততটুকুই বলবা। আমি আমার কথা বলতে তোমার থেকে সময় চেয়েছি, তোমার জোর গলে কথা শোনার জন্য না। ফারিসের কথা শুনে নিধি তার দিকে বিরক্তি ভরা নয়নে তাকায়। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই এত আজাইরা আলাপ করার জন্য। নিধির কথা শুনে ফারিস বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সামান্য ছোট একটা ব্যাপার নিয়ে তোমার উচিত হয়নি এইভাবে বাড়ি থেকে চলে আসা। অবন্তী আমার এক্স গার্লফ্রেন্ড, ওর সাথে আমার 4 বছরের প্রেম। আমাদের বিয়েও ঠিক হয়েছে, কিন্তু বিয়ের দিন অবন্তী ওর বেস্ট ফ্রেন্ড সাদিকের সাথে পালিয়েছে। রিলেশন চলাকালীন সাদিককে নিয়ে প্রায় আমাদের মধ্যে ঝগড়া হতো, কিন্তু অবন্তী সবসময় বলতো সাদিক শুধু ওর বেস্ট ফ্রেন্ড, অন্য কোনো সম্পর্ক নেই। ওর সব কথা মেনেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমি। এতে প্রথমে অবন্তী রাজি না হলেও পরে রাজি হয়। তারপর শুরু হয় আমাদের বিয়ের তোড়জোড়। এর মধ্যেই বিয়ের দিন অবন্তীর মনে হলো সে আমাকে ভালোবাসে না, সাদিককে ভালোবাসে। তাই সাদিক আর অবন্তী পালিয়ে বিয়ে করে নেয়। আমার সাথে তো অবন্তী খুব নিখুঁতভাবে টাইম পাস করে গেছে। এখন বর্তমানে অবন্তী কানাডায় থাকে। সাদিকের সাথে তার ডিভোর্স হয়ে যায় বিয়ের 1 বছর পরে। অবন্তীর করা বিশ্বাসঘাতকতা আমি ঠিকভাবে নিতে পারিনি, সে নিয়ে ডিপ্রেশনে চলে যায় আমি। এই ডিপ্রেশন থেকে বের হতে আমার বেশ সময় লেগেছে। ডিপ্রেশন থেকে বের হলেও আগে সে চঞ্চল মেহেরা ফারিস শিকদার হয়ে উঠতে পারিনি আমি। নিজেকে গুটিয়ে নিয়েছি মানুষের কাছ থেকে। একা থাকতে থাকতে একদম খিটখিটে মেজাজের হয়ে গেছে। এই শক্ত মানুষটার মনটা যে কতটা ক্ষত বিক্ষত হয়ে আছে তা তুমি বুঝতে পারবে না। কেউ অবন্তীর কথা বললেই পুরোনো কথাগুলো আমার মনে পড়ে যায়। আমি নিজেকে ঠিক রাখতে পারি না তখন। আর তুমি অয়নের বানোর কথা শুনে আমাকে বিচার করছো? ফারিসের কথা শুনে নিধি কিছু বলল না। তার কাছে ফারিসের কথাগুলো সম্পূর্ণ বানিয়ে বলা মনে হচ্ছে, তাই সে এই ব্যাপারে আর কোনো কথা বলতে চায় না। আপনার কথা শেষ হলে এখন আসতে পারেন আপনি। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তোমার কিছুই বলার নেই? কি বলার থাকবে? এই কথাগুলো এখন না বলে কালকে বলে কি হতো? তাহলে তো এত কিছু হতো না। তাছাড়া যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই কারণে অন্তত আপনার আসল চেহারাটা তো দেখতে পেলাম আমি। আমার প্রতি আপনার কেমন বিশ্বাস সেটাও দেখলাম আমি। জীবনে ভুল করলে একটাই করেছি, সেটা হলো গরিব ঘরে জন্ম নিয়ে। বিয়ের আগে বাবার বাড়িতে শুধু অবহেলা পেয়েছি। ভেবেছিলাম বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে স্বামীর বাড়ি থেকেও শুধু অবহেলাই পেয়েছি আমি। শুনুন মিস্টার মেহরা ফারিস শিকদার, আমি এতটাও অবহেলিত না যা আপনারা ভাবেন। এখন আমি আর পেছনে ঘুরে তাকাতে চাই না, শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি। একা সংগ্রাম করে হয়তো সুখে বাঁচবো, নয়তো মরবো, তবুও আর কারো কাছে বোঝা হয়ে থাকতে চাই না। একদিন হয়তো আমি হারিয়ে যাব, তখন সবাই ঠিকই খুঁজবে আমায়, আমার অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করবে, কিন্তু পাবে না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। নিধির কথা শুনে ফারিস অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আজ অনেকদিন হলো দাদা ভাই আর দাদি বাড়িতে নেই। তারা যখন ফিরে আসবে আমি তাদেরকে কি জবাব দেব? ফারিসের কথা শুনে নিধি তার দিকে তাচ্ছিলর হাসি হেসে বলল, আমি তো জানতাম আপনি তাদের জন্যই আমাকে ফিরিয়ে নিতে এসেছেন, আমার জন্য না। আপনার মনে বিন্দু পরিমাণ ভালোবাসাও জন্মায়নি। আমি ভেবেছি আমার ভালোবাসা দিয়ে আপনার সব কঠোরতা ভেঙে চুরমার করে দেব, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। দাদা দাদিকে বলে দিবেন কোনো এক ব্যক্তিকে ভালো রাখতে নিধি হারিয়ে গেছে, নয়তো বলবেন যে নিধি একটু সুখে থাকার জন্য স্বার্থপরের মতো তাদের ছেড়ে চলে গেছে। আমি নিজেকে কি বলবো নিধি? আমি জানি না ফারিস, প্লিজ আমাকে একটু ভালো থাকতে দিন আপনি। আমি আপনাকে ছাড়া অনেক সুখে থাকবো। নিধির কথা শুনে ফারিস কিছু বলল না। তার চোখ দিয়ে নীরবে নোনা জল গড়িয়ে পড়ল। নিধি দেখার আগেই ফারিস চোখের পানি মুছে নিষ্পলক চোখে নিধির দিকে চেয়ে আছে। ফারিস এটা ভেবেই অবাক হয় সে নিধির জন্য কাঁদছে। অবন্তী চলে যাওয়ার পরও ফারিসের চোখ থেকে এক ফোঁটাও পানি পড়েনি। সাথে নিধির মতো শান্তশিষ্ট মেয়েকে এত কঠোর হতে দেখে তো ফারিস আরও অবাক হয়। সে আর কিছু না বলে এলোমেলো পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হতেই পিয়াস আর ইকরার সামনে পড়ে ফারিস। পিয়াস তার বিস্ময় আর দমিয়ে রাখতে না পেরে বলল, কি হয়েছে স্যার? কিছু হয়নি, আমি বরং আজ যাই।
ফারিসের কথা শুনে ইকরা বলল, ভাইয়া আমি কফি বানিয়েছি, খেয়ে যান প্লিজ। অন্য একদিন আসবো, একটা কাজ আছে আমার। ফারিসের কথা শুনে ইকরা আর পিয়াস দুজনেরই মন খারাপ হয়ে যায়। ফারিস সেসব পাত্তা না দিয়ে পিয়াসকে বলল, অফিসে এসো, জরুরি কথা আছে আমার। আর ম্যাম, আপনি কয়েকটা দিন নিধির একটু খেয়াল রাখবেন। বলেই ফারিস বাসা থেকে বের হয়ে যায়। নিস্তব্ধ রাত, ঘড়িতে তখন সময় রাত 1টা ছুঁই ছুঁই। ফারিস চোখ মেলে এলোমেলো হাতে টি টেবিলের অপর পানি খোঁজে, কিন্তু সে পানির নাগাল পায় না। তাই ফারিস ফোনের লাইট অন করে দেখে টি টেবিলের অপর পানি নেই। হঠাৎ ফারিসের মনে হলো একটা মেয়ে তার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়েছে। মেয়েটার মুখটা দেখতে পায় না সে, কেমন ঝাপসা হয়ে আছে সব কিছু। বলেই ফারিস মেয়েটাকে ছুঁতে চায়, কিন্তু তার আগেই মেয়েটা হারিয়ে যায়। সবটাই নিজের কল্পনা ভেবে ফারিস কেঁদে ফেলল। এতদিন শুধু নিধি তাকে একপাক্ষিক ভালোবেসে গেছে। এখন যখন সে নিধির প্রতি দুর্বল হয়ে পড়ল আস্তে আস্তে, তখন নিধি মুখ ফিরিয়ে নিল। নিজের প্রতি প্রচণ্ড রাগ হয় ফারিসের। কেন সে নিধিকে অবহেলা করেছে? কেন সে সবসময় তার থেকে মুখ ফিরিয়ে নিত? যখন নিধি দূরে সরে গেল তার থেকে, তখন সে বুঝতে পারল সে নিধিকে কতটা চায়। এই তো কিছুদিন আগে ফারিসের জ্বর হওয়াতে নিধি নাওয়া খাওয়া ভুলে দিনরাত জেগে ফারিসের সেবা করেছে। সে সুস্থ হওয়া পর্যন্ত তার কাছ থেকে একটু দূরে পর্যন্ত যায়নি। অথচ এখন ফারিস অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। তাকে দেখার মতো একজন মানুষ তার নেই। না আছে তার নিধি, আর না আছে তার দাদা দাদি। আজকে নিজেকে প্রচুর অসহায় মনে হচ্ছে ফারিসের। সে এলোমেলো পায়ে হেঁটে গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল পিয়াসদের বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ করে নিধিকে দেখার প্রচুর ইচ্ছে জেগেছে ফারিসের। জ্বরে চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে তার, তবুও সে অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়ল নিধিকে এক নজর দেখার জন্য। দিনটা সোমবার, বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পিয়াস সকাল সকাল উঠে রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে যায়। বাসায় শুধু নিধি আর ইকরা। নিধি সোফায় বসে বসে ফারিসের কথাই ভাবছে। আজ থেকে ঠিক 3 দিন আগে ফারিসের সাথে তার শেষ দেখা হয়েছে। আজ 3 দিন হলো। ফারিস নিধির একটু খোঁজ নেওয়ারও চেষ্টা করেনি। পরে নিধির মনে পড়ল সে তো সিমই চেঞ্জ করে ফেলেছে। খবর নিবেই বা কীভাবে? আজকে হঠাৎ করে ফারিসের জন্য নিধির খারাপ লাগছে। মনে হচ্ছে ফারিস ঠিক নেই। সেই নিয়েই সকাল থেকে ছটফট করছে সে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না, কারণ নিধি তো ফারিসকে ফিরিয়ে দিয়েছিল সেদিন। এসব ভাবতেই মন খারাপ নিধির। এসব ভেবেই মন খারাপ নিধির। ইকরা রান্নাঘর থেকে এসে নিধির পাশে বসল। সে নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে রে নিধু? কিছু ভালো লাগছে না রে আমার। নিধির বিরস মুখে বলা কথা শুনে ইকরা নিধিকে জড়িয়ে ধরে বলল, জিজুর জন্য মন খারাপ? ওনার কথা মনে পড়ছে তোর? ইকরার কথার জবাব দেয় না নিধি। সে চুপচাপ বসে থাকে। ইকরা তার মনের অবস্থা বুঝতে পেরে আবারও বলল, তুই শুধু শুধু দুলাভাইকে ভুল বুঝছিস। উনি একটু রাগী, কিন্তু মনটা ভীষণ ভালো। তুই হয়তো দুলাভাইকে এখনো ভালো করে বুঝতেই পারিসনি। আমি ওনার সঙ্গে সংসার করেছি একটা, ওনাকে আমি বুঝতে পারবো না কেন? তুই জানিস উনি অয়নের কথা শুনে আমার চড় মেরেছে, তাও আবার আমি সব কিছু বলার পরেও। সে জায়গায় আমি তো তেমন কোনো রিয়াক্টই করিনি। তুই যাই বলিস না কেন, তোর ভাইয়ার সাথে কথা বলা উচিত। একজন আরেকজনকে বুঝতে পারাটা হলো আসল ভালোবাসা। জানিস এখন না বিচ্ছেদ জিনিসটা সম্পর্কে সচরাচর হচ্ছে। বিচ্ছেদের থেকে ভালো তুই তাকে বুঝে সবকিছু ঠিক করে নেওয়া। নিধি ইকরার কাঁধে হাত দিয়ে বলল, ছোটবেলা থেকেই বাবার রাজকন্যা হয়ে বড় হয়েছিস তুই। বিয়ের পর বরের রাজরানী তুই। আমার ছোট থেকে কষ্ট করে বেড়ে ওঠার ব্যাপারটা অন্তত তুই বুঝতে পারবি না। একটুখানি আশার সুখের আশায় আমি কি না করেছি বলতো? ফারিস নামক পাথর মনের মানুষটার মন পেতে চেয়েছি আমি, সৎ মায়ের ভালোবাসা পেতে চেয়েছি। এ যেন অলিক কল্পনা আমার। যেটা পাওয়ার নয় সেই জিনিসটাই কেন যে সবসময় আমি পেতে চাই কে জানে। জিনিসটা তাদের হবে না জেনেও মানুষ যে জিনিসটার উপরেই বেশি আকৃষ্ট হয়। নিধির কথা শুনে ইকরা বড় একটা দীর্ঘশ্বাস ফেলে। আসলেই তার কিছু বলার নেই। ছোটকাল থেকে ইকরা আর নিধির বন্ধুত্ব। কখনো নিধির মুখ থেকে তার মায়ের অত্যাচার ছাড়া ভালো কোনো কথা শোনেনি। মেয়েটা কতটা কষ্ট করে বড় হয়েছে সেটা ইকরা খুব ভালো করেই জানে। সকাল থেকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা জোশ। ইচ্ছে করছে শাড়ি পরতে। ইকরার কথা শুনে নিধি তার দিকে ভ্রু কুঁচকে বলল, তোর মনে রং লেগেছে নাকি? নিধির কথা শুনে ইকরা কিছুটা মন খারাপ করে বলল,
এমনি ইচ্ছে করছে। তোর ভাইয়া থাকলে ভালো হতো, শাড়ি পরা অবস্থায় আমাকে দেখলে অনেক খুশি হতো। ইকরার কথা শুনে নিধি একটা দীর্ঘশ্বাস ফেলল। নিধিও ভেবেছিল তার একটা সুখের সংসার হবে, তার একজন নিজের মানুষ থাকবে যে তাকে কেয়ার করবে, ভালোবাসবে, সম্মান করবে। তার একান্ত মানুষটাকে নিয়ে তার পছন্দের জায়গা পাহাড়ে হারিয়ে যাবে, কিন্তু তার কিছুই হলো না। মানুষ আসলে খুব করে যা চায় তা কখনো পায় না। পিয়াস অফিসে এসে পৌঁছাতে না পৌঁছাতেই হতভম্ব হয়ে গেল। সবাই নিজের কাজ রেখে একজন আরেকজনের জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ ফোন টিপছে তো কেউ গল্প করছে। পিয়াস একজন কর্মচারীকে ডেকে বলল, সবাই কাজ না করে এভাবে গল্পে মেতে আছে কেন? স্যার দেখলে তো সবাইকে চাকরি থেকে বের করে দিবে। পিয়াসের কথা শুনে কর্মচারীটি ফিসফিস করে বলল, আরে স্যার আজকে আসেনি, তাই সবাই কাজ না করে গল্প করছে। এদেরকে বলার পরও ঠিক হয়নি, এদেরকে স্যারই ঠিক করতে পারবেন। স্যার আসেনি কেন? তা তো আমি জানি না। আচ্ছা তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা। পিয়াসের কথা শুনে কর্মচারীটি কাজে চলে যায়। পিয়াস ফোন বের করে ফারিসের ফোনে কল দেয়, কিন্তু তার ফোন বন্ধ। পিয়াস এবার বেশ চিন্তায় পড়ে যায়। ফারিস কখনো অফিস মিস দেয় না, অযথা নাম্বারও বন্ধ করে রাখে না। তাই পিয়াস ফারিসের একজন ক্লোজ ফ্রেন্ডকে কল দেয়। কল রিসিভ করতেই পিয়াস চিন্তিত গলায় বলল, সাফিক, স্যারের কি হয়েছে? অফিসে আসেনি কেন? পিয়াসের কথা শুনে শফিক ব্যথিত গলায় বলল। ফারিস অ্যাক্সিডেন্ট করেছে? শফিকের কথা শুনে পিয়াস হতভম্ব হয়ে যায়। কি বলছো কি? কিভাবে হলো এসব? ফারিসের প্রচণ্ড জ্বর ছিল কালকে, নিজের খেয়াল একটুও রাখেনি সে। তার ওয়াইফও তো বাড়িতে নেই, দাদা দাদিও বাড়িতে নেই। রাতে আবার জ্বরের ঘরে সে তার বউকে আনতে যায় তাদের বাড়িতে। সেখানে যাওয়ার সময়ই সে অ্যাক্সিডেন্ট করে। দুর্বল শরীর নিয়ে ড্রাইভ করেছে, হঠাৎ একটা মাইক্রো সামনে চলে আসাতেই ঠিক সামলে নিতে পারেনি, তাই অনেক আঘাত পেয়েছে ও। পিয়াস আর কোনো কথা বলতে পারল না। সে তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কলিং বেলের আওয়াজ শুনে নিধি এসে দরজা খুলে দেয়। দরজার অপর পাশে পিয়াসকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে নিধি বেশ অবাক হয়ে যায়। কি হয়েছে ভাইয়া? এই সময় অফিসে না গিয়ে বাড়িতে কেন? নিধির কথা শুনে পিয়াস বেশ কঠিন গলায় বলল, আমার স্যারের মতো মানুষ হয় না নিধি, আর তুমি তাকে কষ্ট দিয়েছো। লোকটা জ্বরের মধ্যে শুধুমাত্র তোমাকে এক নজর দেখার জন্য মাঝরাতে ছুটে এসেছিল। তার পরিণাম কি হয়েছে জানো? তোমার বর এখন হাসপাতালের বেডে পড়ে আছে, শুধুমাত্র তোমাকে দেখার জন্য। স্যার এত রাতে অসুস্থ শরীর নিয়ে ড্রাইভ করছিল, কিন্তু উনি আর বাসায় এসে পৌঁছাতে পারেনি। তুমি এখনো মুখ ফিরিয়ে রাখো তার থেকে। কিছু বলবো না আমি। পিয়াসের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নিধি। নিধির ঠিক কী করা উচিত এই অবস্থায় সেটা ভুলে গেছে। নিধি দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। পিয়াস আর ইকরাও নিধির পিছনে পিছনে যায়। নিধি আর ফারিস দুজনেই মুখোমুখি বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। ফারিস নিধিকে দেখে অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নিধি ছলছল চোখে ফারিসের দিকে তাকিয়ে আছে। ফারিস ডান হাতে প্রচুর ব্যথা পেয়েছে, তার হাত পুরো ব্যান্ডেজ করা, সাথে পায়েও ব্যথা পেয়েছে ফারিস। এতে ফারিসের হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। এছাড়া তেমন বড় কোনো ক্ষতি হয়নি ফারিসের। ডক্টর বলেছে নিয়মিত ঔষধ খেলে 15 দিনের মধ্যেই সে আবার সুন্দর করে হাঁটতে পারবে। কিছুক্ষণের মধ্যেই ফারিসকে রিলিজ করে দেওয়া হবে। পিয়াস আর ইকরাও এসেছে ফারিসকে দেখতে। ফারিস যেহেতু পায়ের ব্যথার জন্য হাঁটতে পারছে না, তাই শফিক আর পিয়াসকে ধরে গাড়িতে নিয়ে বসিয়ে দেয়। পিয়াস গাড়ি ড্রাইভ করছে, তার পাশে ইকরা। নিধি আর ফারিস পিছনে বসেছে। শফিক অন্য গাড়িতে আসছে। নিধি আর ফারিস কারো মধ্যে কোনো কথা নেই, দুজনেই নীরবতা পালন করছে যেন। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে ফারিসদের বাড়ির সামনে থামে। পিয়াস আর নিধি নেমে ফারিসকে ধরে বাড়িতে নিয়ে আসে। শফিকও এসে পৌঁছায় বাড়িতে। নিধি সবাইকে হেল্প করতে বলে রান্নাঘরে সবার জন্য চা বানাতে যায়। চা বানিয়ে এনে সবাইকে দিয়ে নিধিও বসে তাদের পাশে। গল্পের মেইন টপিক হচ্ছে নিধি। শফিক ফারিসের দিকে অভিমানের দৃষ্টিতে তাকিয়ে বলল, বিয়ে করেছিস, দাওয়াত পর্যন্ত দিলি না? তুই নাকি আমার বেস্ট ফ্রেন্ড। উফ সরি, ভুলেই তো গিয়েছি। আপনার বেস্ট ফ্রেন্ড তো অয়ন, সে দাওয়াত পেয়েছে, অথচ আমরা দাওয়াত পেলামই না। শফিকের কথা শুনে ফারিস হেসে বলল, বিয়েটা হুট করে হয়েছে, আর অয়নকে আমি ইনভাইট করিনি, দাদুভাই বলেছে। সবাই না জানিয়ে বিয়ে করার পর এই কথাই বলে। যাক সেসব, ট্রিট তো অন্তত দিতে পারিস। ভাইরে, তোকে আমি ভাঙা হাত পা নিয়ে বাইরে ট্রিট দিতে যাবো নাকি? ফারিসের কথা শুনে শফিক হতাশ চোখে তাকিয়ে বলল,
বাইরে কখন যেতে বললাম? তুই যাকে এত ভালোবাসিস, যাকে দেখার জন্য মাঝরাতে অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে গেলি, তার হাতের স্পেশাল বিরিয়ানি খেতে চাই। শফিকের কথা শুনে ফারিস নিধির দিকে তাকালো, পরক্ষণে আবার মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমি জানি ওরা বিরিয়ানি রান্না করতে পারে নাকি, তোদের ভাবি তোরাই বল। ফারিসের কথা শুনে শফিক নিধির দিকে হতাশ চোখে তাকিয়ে আছে। নিধি তা বুঝতে পেরে বলল, আমি রান্না করতে পারি ভাইয়া, আপনারা বসুন, আমি রান্না করছি। বলেই নিধি রান্নাঘরে চলে যায়। বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু রেডি করে নেয় সে। মোটামুটি বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু আছে, শুধু টক দইটা নেই। তাই নিধি ড্রয়িং রুমে এসে বলল, আমাকে টক দই এনে দিতে পারবেন কেউ ভাইয়া? উনি তো যেতে পারবে না। নিধির কথা শুনে সবাই তার দিকে তাকায়। রাত অনেক হয়েছে, কোনো দোকান মনে হয় না খোলা থাকবে এখন। বাসায় দুধ আর লেবু আছে, সেটা দিয়ে টক দই বানিয়ে নিতে বল। ফারিসের কথা শুনে অবাক হয় নিধি। ছেলেরা এসব বিষয়ে খেয়ালও রাখে। নিধি আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে আসে। অবশেষে রান্না শেষ করে নিধি ডাইনিং টেবিলে খাবার নিয়ে এসে সবাইকে সার্ভ করে দেয়। সবাই খাবার খাচ্ছে। ফারিসকে বসে থাকতে দেখে পিয়াস বলল, খাচ্ছেন না কেন স্যার? ফারিস নিজের ডান হাত পিয়াসের দিকে ধরে বলল, হাত নাড়াতে পারছি না, তার উপর আবার ব্যান্ডেজ করা, খাবো কিভাবে? আমি খাইয়ে দিই। পিয়াসের কথা শেষ হওয়ার আগেই শফিক পিয়াসের পায়ে খোঁচা দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আরে ভাবি থাকতে তুই এত চিন্তা করছিস কেন? শফিকের কথা শুনে নিধি কিছুটা অপ্রস্তুত হয়ে সবার দিকে তাকায়। সবার সামনে নাকি তাকে খাইয়ে দিতে হবে। নিধির দিকে তাকিয়ে ফারিস বলল, তার সমস্যা হলে খাইয়ে দিতে হবে না, আমি খাবো না। ফারিসের কথা শুনে নিধি তার দিকে বিরক্তি ভরা নয়নে তাকিয়ে বলল, অসুস্থ, তারপরেও ন্যাকামও গেল না। বলেই নিধি ফারিসের সামনে থেকে খাবারের প্লেট টেনে নিয়ে ফারিসকে খাইয়ে দেয়। নিধির করা কাজে সবাই হাসে। পিয়াস ইকরা নিজেদের বাড়ি চলে যায় ডিনার করে। শফিক ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। ফারিসদের বাড়ি এখন পুরো ফাঁকা। কিছুক্ষণ আগেও সবার হইচইয়ে এ বাড়ি মেতেছিল। সবাই চলে যাওয়াতে নিধির মনটা একটু খারাপ। সে ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারিস রুমে শুয়ে আছে। হঠাৎ কাঁচ ভাঙার আওয়াজ শুনে নিধি তাড়াতাড়ি রুমে আসলো। সমস্যা কি আপনার? বলেছি তো একা একা কোনো কাজ না করতে, তারপরেও কেন একা একা গ্লাসে পানি ঢালতে গিয়েছেন? আমার সাথে কথা বলতে আপনার লজ্জা লাগছে? এত ইগো কিসের আপনার? নিধির কথা শুনে ফারিস তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। শাট আপ। একটু পরিবর্তন হননি আপনি, আগের মতোই ডিট আছেন এখনো। বলে নিধি কাচের টুকরোগুলো এক জায়গায় জড়ো করে ডাস্টবিনে নিয়ে রাখে। রান্নাঘর থেকে গ্লাস নিয়ে এসে নিধি ফারিসকে পানি দেয়। এখন থেকে আমার সাথে রাগারাগি করে ঘরে রান্না বন্ধ করে দেবো আমি। নিধির কথা শুনে ফারিস হেসে ফেলল। অনলাইনে খাবার অর্ডার করলে পুরো হোটেলের খাবার বাড়িতে এনে দিয়ে যাবে, আর তুমি আমাকে রান্না বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছ? ফারিসের কথা শুনে নিধি চুপসে যায়। পরক্ষণে হেসে বলল, চুল টেনে দৌড় দিব। কি করতে পারবেন তখন আপনি? দৌড়ে ধরতে যাবেন আমায়, কিন্তু কি করে? নিধির কথা শুনে ফারিসের মন খারাপ হয়ে যায়। অসহায়তের সুযোগ নিও না মেয়ে, একদিন আমার পা ঠিক হয়ে যাবে, তখন কি করতে পারবে তুমি? তখনকার ব্যাপার তখন দেখা যাবে, এখন তো আমার দিন। বলেই হেসে ফেলল নিধি। একটা কথা বলবে নিধি? বলুন। তুমি কি নিজের ইচ্ছেতে এসেছো এই বাড়িতে? হঠাৎ এই কথা কেন? বলো তুমি, তোমাকে জোর করে কিছু করতে হবে না। তুমি যদি আমার কালো অতীত জেনে চলে যেতে চাও তাহলে চলে যাও, আমি তোমাকে আটকাবো না। ওই দিন অবন্তীর কথা বলাতে আমার মাথা ঠিক ছিল না, তোমার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছে, তুমি আমাকে ক্ষমা করো। অতীত তো আমারও ছিল, আপনি তো মেনে নিয়েছেন। আপনি যদি স্বাভাবিকভাবে আমাকে সবকিছু বলতেন তাহলে হয়তো আমি বাড়ি ছেড়ে যেতাম না। মাথা ঠিক ছিল না আমার। ছেলেদের মাথা সব সময় নষ্টই থাকে। অপমান করছো কিন্তু। অপমান করছি না, যা সত্যি তাই বলছি। নিধির কথা শুনে ফারিস তার দিকে মুখ গোমড়া করে তাকিয়ে আছে। বৃষ্টি হচ্ছে বাইরে। তো অসুস্থ শরীর নিয়ে ভেজার ইচ্ছে আছে নাকি? না, বৃষ্টি বিলাস করতে ইচ্ছে করছে প্রিয় মানুষটার সাথে। প্রিয় মানুষকে, তাকে ডেকে নিয়ে আসুন, তারপর গল্প করুন। আমি না হয় নীরব শ্রোতা হয়ে আপনাদের চা কফি বানিয়ে দেব। মজা করছো? কি মনে হয়? জানি না, চলো বিল করতে চাই। অসুস্থ শরীর নিয়ে আপনাকে কোথাও যেতে হবে না, রুমেই থাকুন আপনি। না। বলেই ফারিস বিছানা থেকে নামতে যায়, কিন্তু পায়ের ব্যথার জন্য হাঁটতে পারে না। নিধি ফারিসকে ধরে ফেলে বলল, এত বেখেয়ালি কেন আপনি? বেখেয়ালি দেখেই তো তোমাকে আবার ফিরে পেলাম। অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেই তো তুমি ফিরে এসছো। ধুর, কি সব বলছেন? আমাকে ধরুন, আমি নিয়ে যাচ্ছি বেলকনিতে।
নিধির কথা শুনে ফারিস তাকে ধরে হেঁটে হেঁটে ব্যালকনিতে আসে। ফারিস বাইরের দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে না। কেন? জানি না, জড়িয়ে ধরো, তাহলে ভালো লাগবে। ফারিসের কথা শুনে নিধি কিছুটা লজ্জা পেয়ে বলল। আজাইরা আপনার। নিধির কথা শুনে ফারিস তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। 1 মাস পর ফারিস দীর্ঘদিন বেড রেস্ট থাকার কারণে অফিসে আসতে পারেনি, তাই অফিসের কিছুটা দায়িত্ব অয়নের ওপরই ছিল। রাহাত শিকদার অয়নের ওপর দায়িত্বটা দেয়। কয়েকদিন ধরেই অফিসের হিসাবে গরমিল দেখা যায়। ফারিস তা বুঝতে পেরে অয়নের ওপর নজর রাখতে দেয় পিয়াস আর শফিককে। উপযুক্ত প্রমাণ তৈরি করতে সক্ষম হয় পিয়াস আর শফিক। অয়ন ফারিসদের কোম্পানির টাকা লুটপাট করে তার ব্যাংক ব্যালেন্স মোটা করেছে, তাই অয়নকে পুলিশে দেওয়া হয়। ফারিসের টাকা লুটপাট হলেও সে অয়নকে জেলে ঢুকাতে পেরে প্রচুর খুশি। সে অয়নকে দু চোখেও দেখতে পারে না। যখন সে নিধিকে উল্টাপাল্টা বুঝিয়েছে তখন থেকে। রাত প্রায় 10টা বাজে। ফারিস বাইরে থেকে এসে রুমে চলে যায়। এদিকে নিধি যে তার জন্য ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে সেদিকে তার নজর নেই। তাকে দেখেও না দেখার অভিনয় করে ফারিস চলে যাওয়াতে নিধি একটু কষ্ট পায়। নিধি কিছু না বলে মুখে হাসি বজায় রেখে রুমে যায়। ফারিস দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রুমের এক কোণায়। নিধিকে দেখে কল কেটে দেয় ফারিস। তা দেখে নিধি ভ্রু কুঁচকে বলল, ডিস্টার্ব করলাম নাকি? নিধির কথা শুনে ফারিস গম্ভীর কণ্ঠে বলল, বুঝেছে যখন, তাহলে দাঁড়িয়ে আছো কেন? ফারিসের এমন আচরণ দেখে নিধি চুপসে যায়। নিধি ফারিসের কাছে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে আপনার? এমন করে কথা কেন বলছেন? নিধির কথার জবাব দেয় না ফারিস। সে চুপচাপ বিছানায় গিয়ে বসে। ফারিস নিধিকে ইগনোর করছে বুঝতে পেরে নিধি আর ফারিসকে বিরক্ত না করে বিছানা তৈরি করে শুয়ে পড়ল। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে ফারিস। রাত প্রায় 11টা বাজে। নিধি রুমে ঘুমোচ্ছে। এই সুযোগে ফারিস চুপি চুপি ছাদে চলে আসে। ছাদে একপাশে অনেকগুলো গোলাপ ফুল জড়ো করে রেখেছে ফারিস। সে ফোন হাতে পায়চারি করছে। হঠাৎ ফারিসের ফোন বেজে ওঠে। সে তড়িঘড়ি করে কল রিসিভ করে বাসার নিচে যায়। একজন লোক এসে তার হাতে মাঝারি সাইজের একটা বক্স ধরিয়ে দেয়। ফারিস তা নিয়ে তাড়াতাড়ি আবার ছাদে চলে যায়। তার মনটা চটপট করছে। সে জানে নিধি কষ্ট পেয়েছে তার ব্যবহারে। সে ইচ্ছে করে নিধির সাথে অমন আচরণ করেছে। ফারিস ছাদে এসে তাড়াতাড়ি ছাদের একপাশে ফুল দিয়ে সাজায়। একটা ছোট টেবিলের ওপর কেক বের করে রেখে তার চারপাশে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেয়। গোলাপের পাপড়ির ওপরে ছোট্ট ছোট্ট ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয় ফারিস। অল্প কিছু সময়ের মধ্যেই অন্ধকার জায়গাটা ক্যান্ডেলের আলোতে উজ্জ্বল হয়ে যায়। ছোট টেবিলের ওপর ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজিয়ে মাঝখানে কেক রাখা আছে। পুরো ছাদ অন্ধকার, শুধু টেবিলে ছোট ছোট ক্যান্ডেলগুলো জ্বলছে। এতে যেন ছাদের সৌন্দর্যটা ফুটে উঠেছে। ফারিস ঘড়িতে সময় দেখে 11:55 বাজে। ফারিস আর দাঁড়িয়ে না থেকে রুমে যায়। রুমের সামনে এসে তো ফারিস হতভম্ব হয়ে যায়। রুমে দরজা আটকানো। সে তো রুম থেকে বের হওয়ার সময় নিধি ঘুমিয়েছিল। তাহলে কে দরজা আটকালো? এদিকে 12টা বাজার আর মাত্র 4 মিনিট বাকি আছে। সে যে এতক্ষণ কষ্ট করে সব কিছু ডেকোরেশন করেছে, সব কিছু কি বিফলে যাবে? এসব ভেবেই আঁতকে উঠল ফারিস। সে দরজায় নক করে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ফারিস এবার গম্ভীর কণ্ঠে বলল, নিধি, আমি জানি তুমি জেগে আছো, তাড়াতাড়ি দরজা খোলো। তবুও কোনো সাড়া শব্দ নেই। ফারিস হতাশ চোখে দরজার দিকে তাকিয়ে আছে। আজকে নিধির জন্মদিন। সেই ভেবেই ফারিস তার জন্য সারপ্রাইজ হিসেবে ছাদে কেক এনে সাজিয়েছে ফুল দিয়ে। এদিকে নিধিকে ইগনোর করার জন্য যে সে এত রেগে যাবে সেটা কল্পনাও করতে পারেনি ফারিস। সে আর কিছু ভাবতে পারল না। 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি আছে। ফারিস কিছু একটা ভাবল, তারপর কঠিন গলায় বলল, তুমি কি চাও এত রাত আমি বাইরে রাত কাটাই? এত রাতে গাড়ি ড্রাইভ করে আবার কোনো দুর্ঘটনা ঘটায়? এটাই তো চাও? ফারিস বলতে দেরি, দরজা খুলতে দেরি হয় না নিধির। সে দরজা খুলে গুটিসুটি মেরে এক পাশে দাঁড়িয়ে আছে। ফারিস লক্ষ্য করল নিধির চোখের কোণায় পানি। সে আর কিছু না ভেবেই নিধিকে কোলে তুলে নেয়। ফারিসের কাজে তো হতভম্ব হয়ে যায় নিধি। সে ফারিসকে খামচে ধরে বলল, আরে আরে কি করছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? নিধির কথা শুনে ফারিস তার দিকে গম্ভীর চোখে তাকায়। তা দেখে নিধি চুপসে যায়। আর কিছু বলার সাহস হয় না তার। ফারিস নিধিকে ছাদে নিয়ে এসে নামিয়ে দেয়। তারপর নিধির চোখ চেপে ধরে ফারিস টেবিলের সামনে নিয়ে তাকে ছেড়ে দেয়। তারপর ফারিস একটা ডায়মন্ডের রিং নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, শুভ জন্মদিন প্রিয়তমা। একটা কোমলমতি নারী তার সবটুকু ভালোবাসা দিয়ে আমার ভাঙা হৃদয়টাকে জোড়া দিয়েছে।
সেই নারীটি তুমি জীবনে না আসলে জানতামই না কিভাবে সুখে থাকতে হয়, কিভাবে নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে থাকো তুমি। তোমার মায়াবী চোখের মাঝে ডুবেছি আমি। আমার জীবন হয়তো পরিপূর্ণভাবে নিখুঁত নয়, কিন্তু আমার মাঝে তোমার জন্য ভালোবাসা পরিপূর্ণ আছে। আমি তোমার হৃদয়ের একটা অংশ হতে চাই। তোমাকে না দেখার মুহূর্তগুলো আমি অতিক্রম করতে পারি না। তোমার মনের শুদ্ধতা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তোমার ভালোবাসা সে অমূল্য উপলব্ধির নাম, যা আমাকে অতীতের সব দুঃখ ভুলিয়ে দেয়। অনেকবার চেষ্টা করেছে আমার বিষাক্ত জীবন থেকে তোমাকে দূরে রাখতে, কিন্তু আমি আর পারছি না দূরে থাকতে। আমার মতো এলোমেলো একজন মানুষকে গুছিয়ে তুলেছো তুমি। কখনো ছেড়ে যেও না আমাকে। সারা জীবন আমার ছায়া হয়ে পাশে থেকো। হবে কি আমার মনের রাজরানী? ফারিসের কথা শুনে নিধির চোখ ছলছল করে ওঠে। মানুষটা তার জন্মদিন মনে রেখেছে, অথচ সে কোনোদিন ফারিসকে এসব বলেনি। আদৌ তার কপালে এত সুখ সইবে? নিধিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফারিস বলল, হাঁটু ব্যথা করছে সুইটহার্ট, আর কতক্ষণ শাস্তি দিবে? অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। ফারিসের অসহায় গলায় বলা কথা শুনে হেসে ফেলে নিধি। তার বাম হাত বাড়িয়ে দেয় ফারিসের দিকে। ফারিস সযত্নে নিধির হাতে রিং পরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। নিধিকে টেনে কেকের সামনে দাঁড় করিয়ে দেয় ফারিস। কেক কাটুন ফারিসের রাজরানী। ফারিসের কথা শুনে হেসে ফেলে নিধি। নিধি কেক কেটে ফারিসকে খাইয়ে দিয়ে বলল, মানুষের জীবনে যেমন সমস্যা পেছন ছাড়ে না, আপনিও তেমনভাবে কখনো আমাকে ছেড়ে যাবেন না। সারা জীবন সমস্যার মতোই থেকে যান প্লিজ আমার পাশে। বড্ড বেশি ভালোবাসি আমি আপনাকে। নিধির প্রথম কথাগুলো শুনে হেসে ফেলল ফারিস। ফারিস নিধিকে কাছে টেনে নিয়ে কপালে চুমু খায়। ফারিসের কাজে নিধি তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। তা বুঝতে পেরে ফারিস হেসে বলল, মেহরা ফারিস শিকদার তার রাজরানীকে চুমু দিয়েছে, তাতে আপনার কি মিস নিধি? ফারিসের কথা শুনে জোরে হেসে ফেলল নিধি। নিধি আলতো হাতে ফারিসকে জড়িয়ে ধরে ফারিসের বুকে মুখ লুকালো। ফারিস নিধিকে দুহাতে বুকে জড়িয়ে নিয়ে নিধির মাথায় চুমু খেয়ে গেয়ে উঠল। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভালো সুন্দর গল্প শুনতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।